আচ্ছা, গালিভার্স ট্রাভেলস স্টোরিটা মনে আছে? হ্যাঁ দাদা। জি জি ভাইয়া। এটা তো এর থেকে আর সহজ হয় না, এর তো প্রশ্নগুলো এটা তো রিভিশন না হলেও চলতে মনে হয়। এটা লেখক হচ্ছে কি জোনাথন সুইফট, তাই না? হ্যাঁ ভাইয়া। এবং এখানে কি ফ্যাক্টসের এখানে ওনার ওই যে পুরো টাইটেলটা দেওয়া আছে, ট্রাভেলস ইনটু সেভারাল রিমোট নেশন অফ দ্য ওয়ার্ল্ড ইন 4 পার্টস বাই ল্যামুয়েল গালিভার, ফার্স্ট আ সার্জন অ্যান্ড দেন আ ক্যাপ্টেন অফ আ সেভারাল শিপ। এবং এটা কিন্তু একটা স্যাটায়ারমূলক লেখা, হ্যাঁ, এবং ফ্যান্টাসিও বলা হয়, সাথে অ্যাডভেঞ্চারমূলকও। এবং এটা লেখা হয়েছিল 1712 থেকে 1726 এই সময়টাতে, এবং পাবলিশড হয়েছিল 1726 সালে প্রথম এডিশন, এবং পরবর্তীতে এটা রিভাইজ এডিশন পাবলিশড হয়েছিল 1735। এটা কোথায় এটা লেখা হয়েছিল, প্লেস সেটিংটা কোথায় বা এটা কোথাকার ঘটনা? ইংল্যান্ডের। বাট ইন দ্য নোভেল সুইফট ইউজেস সাম ইমাজিনারি প্লেস, কিছু কল্পনামূলক কিছু জায়গা তিনি ব্যবহার করেছে, সাসাস লিলিপুট, ব্রবডিংন্যাং, লাপুটা, বাল্লিবারবি, গ্লুবডুব ড্রিপ। ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের গালিভার্স ট্রাভেল, এই বইটা 4টা ভাগে ভাগ করা হয়েছে। দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 4 পার্টস। 4টা পার্ট কি কি? ভয়েজেস টু লিলিপুট, যেটা প্রথম তিনি ভ্রমণ করেছিল 4ই মে 1699, এবং এটার সমাপ্তি ঘটিয়েছিল 13 এপ্রিল 1702। এবং পার্ট 2 হচ্ছে ভয়েজেস টু ব্রবডিংল্যাং, এবং এটা হচ্ছে 1702 এপ্রিলে আসলো ফেরত প্রথমটা থেকে, তার 1 মাস পর 20 জুন 1702 থেকে 3 জুন 1706 এই সময়টাতে তিনি সেকেন্ড ভ্রমণটা করেছিল। এবং থার্ড ভ্রমণের কথা বলেছে ভয়েজেস টু লাপুটা, বালনেবারবি, তারপর হচ্ছে ল্যাংনেং, গ্লুবডুব গ্লুবডুব দ্বীপ অ্যান্ড জাপান। ঠিক আছে। এটা হচ্ছে 1706 আগস্ট 5 থেকে 16 এপ্রিল 1710 এই সময়টা পর্যন্ত। এই যে সর্বশেষ যে যাত্রাটা, সেটা হচ্ছে ভয়েজেস টু দ্য ল্যান্ড অফ দ্য হুইনিমস, 7 সেপ্টেম্বর 1710 টু 5 ডিসেম্বর 1715। এই 4টাতেই মূলত হচ্ছে যে ঘটনাগুলো ফুটে উঠেছে সেই সময়ের ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা, যে সোসাইটিগুলো কেমন ছিল, পলিটিক্যাল অবস্থা কেমন ছিল, শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, অল ইন ওয়ান যা যাবতীয় ছিল সব কিছু মিলে তিনি এখানে সেটায়ার করেছেন। একটা ইমাজিনারি কিছু ক্যারেক্টার, ইমাজিনারি কিছু মূলত হচ্ছে প্লেস দিয়ে পুরো ঘটনাগুলোকে তিনি বলার চেষ্টা করেছেন। ওকে। তো এখানে মূলত নাম্বার অফ ভয়েজেস বা পার্টস গুলো একটু বিস্তারিত দেওয়া আছে। তারপর এখানে থিম গুলো দেওয়া আছে, দ্য বডি, লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজ, স্যাটায়ার। এখানে স্যাটায়ার বলতে পলিটিক্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, অর্থাৎ ওই যে বললাম যা যাবতীয় সবগুলো, এবং মোরালিটি এবং এথিক্সের কথা বলা হয়েছে। এবং এখানে অ্যাবিউস অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে। ক্যারেক্টারগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে ক্যারেক্টার সে হচ্ছে ল্যামুয়েল গালিভার। আর লিলিপুটদের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, এম্পেরিয়র অফ লিলিপুট, দ্য এমপ্রেস অফ লিলিপুট, রেড রেসাল, স্কাইরেশ, বলগুলুম, হ্যাঁ, এই টাইপের কিছু আছে। তারপর হচ্ছে ব্রবডিংনেঙ্গে হচ্ছে ওই যে রাজা রানী, তারপর হচ্ছে তাকে দেখাশোনা করেছিল গ্লুমডালক্লিস আর তার বাবা ফার্মার। আর লাপুটা, বাল্লিবারবি, ল্যাংন্যাং, তারপর গ্লুবড্রুপ ড্রিপ অ্যান্ড জাপানের মধ্যে যে ক্যারেক্টারগুলো ছিল, কিং ছিল লাপুটার যে কিং, তারপর হচ্ছে লাপুটান্স অর্থাৎ সেখানকার জনগণ, তারপর হচ্ছে লর্ড মুনোডি, তারপর হচ্ছে স্টুলবার্গস গভর্নর ছিল সেখানকার গ্লুবডুব ড্রিপের। এই ক্যারেক্টারগুলো আছে, এগুলো কিন্তু আমরা এর আগেও বেশ কয়েকবার পড়েছিলাম। এবং কান্ট্রি অফ দ্য হুইনিমস, এখানে দেওয়া হচ্ছে হুইনিমস, রেশিওনাল ইন্টেলিজেন্ট হর্স হুজ গভর্ন দেয়ার সোসাইটি লজিক্যালি, ইয়াহুস, তারপর হচ্ছে মাস্টার হর্স। মূলত এই হুইনিমে মূলত হচ্ছে গালিভারের বন্ধু হিসেবে ছিল যে একটা ঘোড়া, যার যেখানে পশু পাখিরাই মূলত মেনার হিসেবে সবকিছু জানতো, শিক্ষিত ঘোড়া আর কি, শিক্ষিত খাসি আছে না, দাম বেশি, এরকম শিক্ষিত ঘোড়া।
আর এডিশনাল ক্যারেক্টার বলা যায় মেরি বার্টন গালিভার, যিনি ছিল গালিভারের ওয়াইফ। ঠিক আছে, তো এই জিনিসগুলোই মূলত হচ্ছে আলোচনার মধ্যে আসবে। আমরা যদি এখন খেয়াল করি, গল্পটা কি মনে আছে আপনাদের কারো? ভাইয়া আর একটু যদি শর্ট করে বলতেন। শর্ট করে বলবো। জি ভাইয়া। গালিভারস ট্রাভেলস একটা বিখ্যাত উপন্যাস। কে লিখেছে? জনাথন সুইফট। তিনি কত সালে জন্মগ্রহণ করেছিল? 1767 খ্রিস্টাব্দে, এবং 1745 খ্রিস্টাব্দে মারা গিয়েছিল। তিনি একজন বিখ্যাত গদ্যকার, প্রোজ রাইটার, কবি ছিল, রাজনীতিবিদ ছিল, অ্যাংলো আইরিশ স্যাটায়ারিস্ট বলা হয়তো তাকে। তিনি মূলত তার স্যাটারিক্যাল সাহিত্যের জন্য বিখ্যাত হয়েছিল, যেমন এই যে গালিভারস ট্রাভেলস একটা। তো এখন এখানে আমরা যে বিষয়গুলো বা যে পার্টগুলো পড়লাম, আমরা যদি ধাপে ধাপে এই জিনিসগুলোকে আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আমাদের এখানে এই যে সিনোপসিস যে ঘটনাটা আছে, সিনোপসিস অফ দ্য নোবেল, এই জায়গায় আমরা মূলত জানতে পারবো গালিভারস ট্রাভেলস জনাথন সুইফটের একটা বিখ্যাত সমালোচনাপূর্ণ উপন্যাস। এই উপন্যাসে তিনি ইংল্যান্ডের রাজনীতি, যুদ্ধ, বিজ্ঞান, মানুষদের নিয়ে সমালোচনা করার বিশাল একটা সুযোগ পেয়েছেন। এই উপন্যাসটিতে দেখানো হয়েছে গালিভার 4টা আলাদা আলাদা দ্বীপে ভ্রমণ করেন, সেখানকার মানুষদের সংস্কৃতি, আচার ব্যবহার সবকিছু তুলে ধরেন, যেগুলোর মাধ্যমে তিনি মূলত কি করেছেন? সমালোচনা করেছেন। যুদ্ধ, মানুষের ব্যবহার, মানে যুদ্ধে মানুষের ব্যবহারের যে বিজ্ঞান বা সকল বিষয়কে তিনি মানে সমালোচনা করেছেন। সর্বপ্রথম এই গালিভার ভ্রমণ করেছিল লিলিপুট নামের একটা দ্বীপে, যেখানকার মানুষ 5 থেকে 6 ইঞ্চি লম্বা। এই 5 থেকে 6 ইঞ্চি লম্বা মানুষদের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন প্রতিশোধ পরায়ণতা, খুঁজে পেয়েছে যুদ্ধ করার মানসিকতা। লিলিপুটসদের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন দুর্নীতি ও মিথ্যা অভিযোগ। আচ্ছা, আমরা ক্লাসটা কি লাইভে দিয়েছি? জি ভাইয়া। দেখছেন, আপনাদের মেনশন করতে বলি নাই, একজনও মেনশন করেন নাই। নিজেদের কোনো দায়িত্ব নাই? অন্তত জানানো উচিত ছিল যে ভাই ঠিকঠাক আছে সবকিছু। প্রতিদিন কি আর সবকিছু বলে দেওয়া যায়? এই হচ্ছে আপনাদের আমাদের প্রতি ভালোবাসা। তো তিনি এখানে খুঁজে পেয়েছিল দুর্নীতি, মিথ্যা অভিযোগ। মূলত তিনি এগুলোর মাধ্যমে ইংল্যান্ডের মানুষদের সমালোচনা করেছেন। এবং গালিভার দ্বিতীয়বার ভ্রমণ করেছিল ব্রবডিংনেং নামের একটা আইল্যান্ড ভ্রমণ করেছিল। সেখানে তিনি 60 ফিট লম্বা দৈত্য মানবের মতো মানুষের দেখা পেয়েছিল, এবং সেখানকার রাজার সাথে সে ইংল্যান্ডের পলিটিক্স নিয়ে অনেক সময় আলোচনা করেছিল। তৃতীয়বার গালিভার্ট লাপুটা নামের একটা আইল্যান্ড ভ্রমণ করে, সেখানে তিনি বিশেষ কিছু অদ্ভুত মানুষের সাথে সাক্ষাৎ করেছিল, এবং তাদের সাথে সায়েন্স, ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্স, এই সব বিষয় নিয়ে আলোচনা করেন। এবং চতুর্থবারের মতো গালিভার হুইনিমস নামের একটা আইল্যান্ড ভ্রমণ করেন, যেখানে হুইনিমস নামের এক জাতীয় ঘোড়ার মধ্যে তিনি ম্যানারিজম খুঁজে পেয়েছিল, কিন্তু সেখানকার মানুষের মধ্যে সেই ম্যানারিজম বলতে কিছুই ছিল না। এটা হচ্ছে সিনোপসিসের মধ্যে বা ভূমিকাতে আমরা বলতে পারি যে পুরো গল্পটাতে কি আছে। হ্যাঁ বলেন। ম্যানারিজম বলতে কি বোঝানো হচ্ছে? ম্যানার মানে কি? আচরণ। তো ম্যানারিজম জিনিসটা কি বলেন? এই প্রশ্নটা এর আগেও আপনি করেছিলেন, আমি এর আগের যে ক্লাস করেছিলাম তখনও করেছিলেন, তখনও আপনাকে আমি বলে দিছিলাম। আপনি কি পড়তেছেন আমি তো এটাই বুঝি না। কম দেখি, আপনি বারবার ভুলে যান কেন? কি হলো চুপচাপ করে আছে? দাদা বকা দিয়ে না, এমনি পড়াশোনার অনেক চাপ, ওই জন্য হয়তো ভুলে গেছি। পড়াশোনাই করেন না, পড়াশোনা করলে কি আর এই চাপ মানে ভুলে যাইতেন? ম্যানারিজম অর্থ কি? এর আগেও বলেছিলাম যে আমাদের সাহিত্য বা শিল্পের মধ্যে যদি ম্যানারিজম জিনিসটা ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে বিশেষ একটা রীতির প্রতি মূলত অত্যাধিকভাবে আসক্তি প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো কিছুর প্রতি একটা আসক্তি থাকে। যেমন হচ্ছে আপনি ভালো কাজ করতে থাকলে, বা নেশা, যারা হচ্ছে যে কারো নেশা থাকে গাছ লাগানো, সে কি করে? এটা একটা ভালো কাজ, সে গাছ লাগাইতে থাকে দিনের পর দিন এটা করতে থাকে। কারো হচ্ছে যে অসহায় মানুষদের সহায়তা করা, এগুলোকে ম্যানারিজমের মধ্যে ধরে। ঠিক আছে, বুঝেছেন? এখন কারো ম্যানারিজমের মধ্যে আছে হচ্ছে সে ওই যে মদ খায়, প্রতিদিন ওর মদ না খাইলে হবে না। কেউ আবার আছে হচ্ছে যে ওই সিগারেট খায়, সিগারেট না খাইলে তার হবে না।
তাহলে এই ব্যাপারগুলো একটা নেশাগ্রস্ত অবস্থায় চলে আসে, একটা আসক্তির মধ্যে আসে, সেটা না করলে তার ভাল লাগে না। ঠিক আছে, এগুলোই মানুষের ম্যানারিজম। প্রত্যেকটা মানুষের মধ্যে ম্যানারিজম থাকে, কারোর মধ্যে ভালো, কারোর মধ্যে খারাপ, কতগুলো ভালো কতগুলো খারাপ, কিন্তু সেখানকার মানুষের মধ্যে কোনো ম্যানারিজমই ছিল না, তারা এগুলো কোনো কিছু বুঝতোই না, যখন যেটা পাইতো তখন সেটা সেরকম করতো। আর ঘোড়াগুলোর মধ্যে একটা ম্যানারিজম ছিল, তারা প্রভুভক্ত ছিল, তাদের মধ্যে শিক্ষা দীক্ষার ব্যাপার জিনিসগুলো ছিল, কাকে কিভাবে ট্রিট করতে হয় সেই ঘোড়াগুলোই ভালো বুঝতো। তো এই উপন্যাসটা যদি আমরা ম্যানারিজম ছিল না, ওদের কি কি ইয়াহু বলা হতো? কি বলা হতো? ওই ইয়াহুস দিয়ে, ওইখানে ওই দ্বীপে নাকি ইয়াহুস নামে কিছু মানুষ ছিল, ওগুলা ইয়াহুসটা হচ্ছে ওই দ্বীপের মানুষদেরকে বলা হইতো, যাদের মধ্যে ম্যানারিজম ছিল তাদেরকে বলা হইতো এমনটা না, ওই দ্বীপে যারা বাস করতো সেই মানুষদেরকে ইয়হুস বলা হইতো, YOHWS। তারা খুবই দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। ঠিক আছে, ওদের মধ্যেই তো ওই কি বলে ম্যানারিজমটা ছিল না? হ্যাঁ। তো এখন ঘটনা হচ্ছে এই উপন্যাসটা শুরু হয়েছিল কখন? গালিভারের কর্মজীবনের মধ্যে দিয়ে। তিনি পেশায় একজন কি ছিল? সার্জন, মেডিকেল ডাক্তার, কিন্তু তিনি তার মেডিকেল কেরিয়ারে ভালো সফলতা কখনোই অর্জন করতে পারেনি। এবং তার যে ওয়াইফ ছিল, ওয়াইফের নাম কি ছিল? মিসেস মেরি বার্টন। তিনি কোনোভাবেই তার কাজে মনোনিবেশ করতে পারতেছিল না। তার স্বপ্ন ছিল, ছোট থেকেই স্বপ্ন দেখেছিল বা স্বপ্ন ছিল তার সমুদ্র যাত্রা করবে, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস মূলক কাজকর্ম করবেন, যার কারণে সে সিদ্ধান্ত নেয় সে ডাক্তারি পেশা ছেড়ে সমুদ্রে জাহাজে কাজ করবেন। তার পরিবারের সবাই এই বিষয়ে অমত পোষণ করে যে কি দরকার এত সুন্দর ডাক্তারি পেশা, ডাক্তার হলে তো টাকায় টাকা, কত রুগী দেখবে, কত মূলত ভুলভাল করে রিপোর্ট লিখে দিবে, ওষুধ লিখে দিবে, ঔষধ কোম্পানি টাকা দিবে, ডায়াগনস্টিক সেন্টারগুলো টাকা দিবে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা চিত্র। সবাই এক না, কথাটা মাথায় রাখবেন, সবাই এক না। ওকে, তো এই জন্য বলতেছে ডাক্তারি পেশা ছেড়ে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু তার পরিবারের সবাই যেহেতু এই বিষয়ে অমত প্রকাশ করে, তো তাকে সমুদ্রে যাওয়ার জন্য সবাই মানা করতেছিল, কারণ সমুদ্র যাত্রাটা একদিক থেকে অনেক ভয়ানক, মাঝে মাঝে ঝড় আসে, কষ্টসাধ্য হয়। যেমন আটলান্টিকের এই জায়গাগুলোতে যদি কেউ যায়, বা ওই যে বড় বড় সাগরগুলোতে যদি মধ্য সাগরে চলে যায়, তাহলে কি হয়? প্রচুর ঠান্ডা হয় পানিগুলো, এতটাই ঠান্ডা থাকে যে মানুষজন অনেক সময় জমেও পর্যন্ত যায়। তো এরকম অনেক সমস্যা থাকে। তো গালিভার তাদের পরিবারের অমত থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নেয় সে সমুদ্র যাত্রা করবেই। সে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করে। প্রথম যাত্রাটা গিয়েছিল লিলিপুট দ্বীপে। কিভাবে গেল? গালিভার নতুন কিছু আবিষ্কার করার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। তার সমুদ্র যাত্রাটা অনেক ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন মাঝ সমুদ্রে তার জাহাজটা এসে পৌঁছায়, তখন সমুদ্রের পানি উত্তাল ছিল। স্বাভাবিক, সমুদ্রের মধ্যে চলাচল করলে এরকম যখন তখন সমুদ্রের পানি উত্তাল হয়ে যায়, ঝড় তৈরি হয়, সমুদ্রে ঝড় উঠে, বড় বড় ঝড় উঠে, এবং ঝড় উঠার কারণে কিছু কিছু জাহাজ সেটাকে মূলত হচ্ছে সামলাইতে পারে না। না সামলাইতে পারার কারণে মূলত হচ্ছে জাহাজগুলো পানিতে ডুবে যায়, অনেক সময় ভেঙে যায়। তো গালিভার সমুদ্রের পানিতে তার জাহাজটাও ঠিক এই ঘটনা ঘটেছিল। পানি উত্তাল ছিল, সমুদ্রে ঝড় উঠেছিল, ঝড় উঠার কারণে গালিভারের জাহাজটা ঝড়ের কবলে পড়ে গিয়েছিল, পানিতে ডুবে গিয়েছিল, এবং গালিভার সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সমুদ্রের পানিতে পড়ার পর মানুষদের বাঁচার চান্স খুবই কম, 1-2% থাকে। কারণটা হচ্ছে যে এখানকার পানি প্রচুর ঠান্ডা, এই পানিতে সার্ভাইভ করা খুবই কষ্ট। আর বড় জাহাজগুলো, যেখানে আরও যে জাহাজগুলো চলাচল করে আশেপাশে, সেই জাহাজগুলোর সামনে বা পিছনের দিকে প্রোপাইলার থাকে। ঠিক আছে, এখন এই প্রোপাইলারের মধ্যে যদি কোনোভাবে পড়ে যায়, তাহলে এই প্রোপাইলার তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তো এইরকম বাস্তবে আসলে ব্যাপারটা ভিন্ন রকম। সমুদ্রের মধ্যে পড়ে গেলে বাঁচার চান্স খুবই কম। এমনিতেই পানি প্রচুর ঠান্ডা, আপনার রক্ত সহ বরফ হয়ে যাবে, পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে, জমে যাবেন একেবারে। আবার মানুষের খুঁজে পাওয়াটা খুব কষ্টসাধ্য, যে অন্য কেউ আমাকে খুঁজে পাবে, এই জিনিসটাও খুব কষ্টসাধ্য। অল্প সময়ের মধ্যে আপনি অনেক দূরে চলে যাবেন, যে বড় বড় ঢেউ থাকে। তো একটা সময় এখানে বলে যে সমুদ্রের কিনারায় গালিভার হচ্ছে অবচেতন অবস্থায় পড়েছিল। সমুদ্রের ঢেউ গালিভারকে যেখানে নিয়ে গিয়েছিল সেই আইল্যান্ডটার নাম ছিল লিলিপুট। তো এই লিলিপুট দ্বীপে লিলিপুটিয়ানসরা বাস করত। তাদের উচ্চতা ছিল 5 থেকে 6 ইঞ্চি। এত ছোট মানুষদের দ্বীপে স্বাভাবিক চিন্তা করেন 5 থেকে 6 ইঞ্চি আর কতটুকু? আমাদের উচ্চতা থাকে 6 ফুট, 5.5 ফুট, 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, এমন।
কিন্তু এই দ্বীপের মানুষের উচ্চতা ছিল মাত্র 5 থেকে 6 ইঞ্চি, এতটাই ছোট। তো এত ছোট মানুষদের দ্বীপে সবকিছুই ছিল, রাজা ছিল, তাদের রাষ্ট্র ছিল, শাসন ব্যবস্থা ছিল, প্রজা ছিল, পুরো একটা রাষ্ট্র। লিলিপুটিয়ান্সরা গালিভারকে সমুদ্রের কিনারায় পড়ে থাকতে দেখে ভাবলো একটা বিশাল দৈত্য এসেছে। এখন আমরা হচ্ছে 5 ফুট থেকে 6 ফুটের মানুষ, বা কেউ কেউ 6 ফুটের অধিক থাকে। এখন আমাদের সামনে যদি একটা 60 ফিটের মানুষ এসে দাঁড়ায়, তাহলে আমাদের সামনে কি ওই মানুষটাকে দৈত্য মনে হবে না? জি ভাইয়া। তো ঠিক এরকম এই 5-6 ইঞ্চি মানুষের সামনে লিলিপুটিয়ান্সদের সামনে যখন গালিভার গিয়েছিল, তাকে দৈত্যের মতো মনে হয়েছিল, এবং আমরাও স্বাভাবিক তাকে দেখলে ভাববো যে আমাদের ক্ষতি করতে পারে। তো এই দৈত্যটা তাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে, যার কারণে রাজার হুকুম ছিল লিলিপুটিয়ান্স সৈনিকরা গালিভারকে রশি দিয়ে বেঁধে ফেলে। এবং তাদের কাছে যে রশি, মোটা মোটা যে রশিগুলো, গালিভারের কাছে সেটা কি সুতোর থেকেও চিকন মনে হবে। তো এইসব গালিভারকে রশি দিয়ে বেঁধে ফেলে। মজার বিষয় হচ্ছে, তারা যখন গালিভারকে রশি দিয়ে বাঁধতেছিল, তখন গালিভারের পেটে ওঠার জন্য তারা মই বা সিঁড়ি ব্যবহার করেছিল। স্বাভাবিক, মানে কিছু কিছু মানুষ আছে যাদের আবার ভুঁড়ি অনেক বড়, তাদের মতো মানুষদের যদি আবার এরকম সামনে পড়ে, তো স্বাভাবিক মই কেন, আরো অনেক বড় কিছু লাগবে, তাই না? জি ভাইয়া। তো এই মই বা সিঁড়ি ব্যবহার করে তারা মূলত তার পেটে উঠে তাকে দড়ি দিয়ে বেঁধেছিল। তো গালিভারকে তারা পুরোপুরি রশি দিয়ে বেঁধে ফেলেন। গালিভারের চুলগুলো টেনে টেনে বেঁধে মাটিতে মানে খুঁটি দিয়ে রাখেন, যাতে সে উঠতে না পারে, চুলে টান পায়। গালিভারকে তারা পুরোপুরি রশি দিয়ে বেঁধে ফেলে, গালিভারের চুলগুলো টেনে টেনে বেঁধে ফেললো। তো এই লিলিপুটিয়ানদের কাছে তীর ধনুক ছিল, এখন তীর দিয়ে তারা গালিভারকে বারবার আঘাত করতেছিল। এখন তীর ধনুক বলতে কি, সবাই তো সেলাই করার চেষ্টা করেছেন, কখনো না কখনো না করলেও দেখেছেন, ওই যে সুইগুলো ছিল সে ঠিক সেরকম, অথবা হচ্ছে দাঁত খিলান যেগুলো বলে সেরকম, তার থেকেও চিকন বলা যায়। তো এরকম তাদের হচ্ছে তীর। তো তীর দিয়ে তারা গালিভারকে বারবার আঘাত করতেছিল। তো গালিভারের যখন জ্ঞান ফিরে, তখন সে উঠার চেষ্টা করে। মূলত হচ্ছে মুভিটা যেটা ছিল সেখানে দেখায় যে সব ছিঁড়ে ছুঁড়ে উঠে পড়ে, কিন্তু আসলে যেটা বলা হয় যে সে আসলে উঠতে পারে না, বইয়ের মধ্যে যেটা আছে, কারণ তার পুরো শরীরটা অনেকগুলো এরকম চিকন রশি দিয়ে বাঁধা ছিল, অসংখ্য, যার কারণে তার একটু হলেও শক্তি প্রয়োগ করা প্রয়োজন ছিল। কিন্তু সে ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল, তার আর ইচ্ছা ছিল না, মানে এইভাবে তার শক্তি খরচ করার মতো তার সেই ইচ্ছাটাও ছিল না। সে লক্ষ্য করে তার পেটের উপর দিয়ে ছোট ছোট কি যেন চলাচল করে, এক জাতীয় ছোট ছোট তীর তাকে আঘাত করে যাচ্ছে। গালিভার ভালো করে লক্ষ্য করে দেখলো যে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে, এবং তার গায়ের উপর দিয়ে যে ছোট ছোট জিনিস চলাচল করতেছে, তারা হলো লিলিপুটিয়ান্স, অর্থাৎ তারা মানুষ, তারা মানুষের মতো দেখতে, তারা মানুষ। এই লিলিপুটিয়ান্সদের হাত, পা, কান, নাক সবকিছুই আছে। লিলিপুটিয়ান্সরা গালিভারকে গ্রেপ্তার করে ফেলে। তো গালিভারের জ্ঞান ফেরার পরে লিলিপুটিয়ান্সদের সম্রাট গালিভারের সাথে সাক্ষাৎ করে এবং তার সৈনিকদের হুকুম করে গালিভারকে তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। গালিভারকে অনেকগুলো ঘোড়ায় টানা রথে করে নিয়ে যাওয়া হয়। লিলিপুট এই দ্বীপে গালিভারকে নিয়ে যাওয়ার পরে গালিভারের পায়ে শিকল পরিয়ে তাদের বড় মন্দির ছিল, কারণ তাদের ঘরগুলো তো ছোট ছোট, একমাত্র মন্দির মসজিদ এগুলোই খুব বড় বড় করে বানানো হয়। তো তাদের মন্দির ছিল যেটা অনেক বড় করে বানানো, সেখানে মূলত গালিভার বসার মতো একটা জায়গা তাকে করে দিয়েছিল। মন্দিরের বারান্দার সাথে তাকে আটকে রাখা হয়। লিলিপুটিয়ান্সদের সম্রাটের সাথে গালিভারের একটা ভালো সম্পর্ক হয়ে যায় সেখানে। গালিভার তাদেরকে আশ্বস্ত করে যে তাদের জন্য ক্ষতিকর নয়, সে তাদের বন্ধু হিসেবে থাকতে পারবে, তাদের জন্য কখনো ক্ষতি করবে না, বিপদে পড়ে সে এখানে এসেছে। সে বলে যে সমুদ্র যাত্রা করার সময় সমুদ্রে হঠাৎ ঝড় উঠেছিল এবং তার জাহাজটা সমুদ্রে ডুবে গিয়েছিল, এবং সে ভাসতে ভাসতে এই দ্বীপে এসে পৌঁছায় গেছে। তো কোনো লিলিপুটিয়ান্স গালিভারের কথাগুলো তখন বিশ্বাস করতেছিল না, কিন্তু সম্রাট গালিভারের কথাগুলো বিশ্বাস করে। তাদের যে রাজা বা সম্রাট ছিল সে গালিভারের কথাগুলোকে বিশ্বাস করে, তাকে লিলিপুট এই রাজ্যে থাকার অনুমতি প্রদান করে। গালিভারকে নিয়ে সবাই খুব আতঙ্কে ছিল, কারণ গালিভার চাইলে এক মুহূর্তের মধ্যে পুরো লিলিপুট রাজ্যটা ধ্বংস করে দিতে পারে, শুধু এদিক থেকে ওইদিক একটা দৌড় দিবে, শেষ, সব ভেঙে চুরমার হয়ে যাবে। তো গালিভারের এই রাজ্যে আসার পরে তার একটা বন্ধু হয় যার নাম ছিল রেড রাসেল। লিলিপুটিয়ান্স সম্রাট গালিভারের জন্য খাবারের ব্যবস্থা করে, এবং খাবার তো স্বাভাবিক, 100-200 জনের খাবার সে একাই খেয়ে ফেলতেছে। তাকে মন্দিরের বারান্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। গালিভার এই লিলিপুটিয়ান্সদের বিভিন্নভাবে তখন সাহায্য করতে থাকে। লিলিপুটিয়ান্স এই রাজ্যের পার্শ্ববর্তী একটা রাজ্য ছিল যার নাম হচ্ছে কি ব্লুফোস্কুডিয়ান্স, হ্যাঁ।
তো এই ব্লুফুইস্কুডিয়ান্সদের সাথে লিলিপুটিয়ানদের যুদ্ধ হচ্ছিল, তাদের একটা দ্বন্দ্ব ছিল। ব্লুফুইস্কুডিয়ান্সরা লিলিপুটিয়ানসদের আক্রমণ করার জন্য জাহাজ নিয়ে এই দ্বীপের তাদের দ্বীপের কিনারায় পৌঁছে গিয়েছিল। গালিভার লিলিপুটিয়ানদের সাহায্য করার জন্য তাদের সাথে সমুদ্রের কিনারায় যায় এবং গালিভার ব্লুস্কোফিসিডিয়ান্সদের সব জাহাজগুলো পানিতে নেমে টেনে টেনে কিনারায় নিয়ে চলে আসে। তাকে গুলি করতেছিল, তাকে বোমা ফিকে দিচ্ছিল, তাকে তীর মারতেছিল, কিন্তু কোনো কিছুতে তার কিছু হচ্ছিল না। তারাও তো ছোট ছোট পার্শ্ববর্তী দেশ, ঠিক আছে। জি ভাইয়া। তো গালিভার মূলত যখন এটা টেনে নিয়ে আসে, মুভিটাতে দেখানো হয় তাদেরকে বলে যে যুদ্ধ করাটা ঠিক না, যুদ্ধ সবার জন্য ক্ষতিকর, তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি তোমাদের শুধু এই নৌকাগুলো বা জাহাজগুলো নিয়ে চলে যাব। এটা মুভিতে দেখানো হয়। তবে এখানে যেটা বলা হয়, এই বইয়ের মধ্যে যেটা ছিল, আমরা যেটা বুঝতে পারি যে গালিভার ব্লুফুইস্কুদের বোঝানোর চেষ্টা করে যুদ্ধ যেন তারা না করে, যুদ্ধ সবার জন্য ক্ষতিকর। তো যাই হোক, গালিভার তাদেরকে ইমপ্রেস করতে পেরেছিল, তারা গালিভারের কথা মেনে নিয়েছিল। গালিভারকে সবগুলো জাহাজ একসাথে টেনে আনতে দেখে লিলিপুটিয়ানদের সম্রাট বা রাজা খুবই খুশি হয়েছিল এবং তাকে একটা সম্মানী পদ উপহার দিয়েছিল। সবাই গালিভারের প্রশংসা করতেছিল, কারণ সব সৈন্য তো পালাই গেছে, শুধু জাহাজগুলোকে টেনে নিয়ে এসেছে। তো লিলিপুট রাজ্যে একদিন রানীর প্রাসাদে আগুন লেগে যায়। আগুনের উত্তাপ এতটাই বেশি ছিল, আগুনের বেগটা এতটাই বেশি থাকায় লিলিপুট রাজ্যের সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করেও আগুনকে নিভাতে পারতেছিল না। তো গালিভার সেখানে কি করে, কোনো উপায় না দেখে সে প্রসাব করে দিয়েছিল। রানীর প্রাসাদের উপরে আগুন ছিল, সেখানে প্রসাব করে দিয়ে আগুন নিভিয়ে দেয়। তো এই ঘটনার পরে লিলিপুটের সম্রাট অনেক অপমান বোধ করে নিজেকে এবং গালিভারকে শাস্তি দিতে চায়। তো লিলিপুট রাজ্যে আরও একটা সমস্যা ছিল, সেটারও সমাধান করে দিয়েছিল গালিভার ট্রাভেলস, মানে গালিভার। তো লিলিপুট রাজ্যের রাজপ্রাসাদে তারা যখন লোক নিয়োগ দিত, সেটার জন্য তারা রোপ ড্যান্সিং নামের এক ধরনের পরীক্ষা দিত। একটা উঁচু দড়ি টাঙ্গানো থাকতো, সেই দড়ির উপর দিয়ে হেঁটে এদিক থেকে ওইদিকে যে পার হয়ে যেতে পারতো সেই চাকরি পেত, আর যে দড়ি থেকে পড়ে যেত সে চাকরি পেত না। বলতে সে মারাই যেত পড়ে গিয়ে। তো গালিভার এখানে বড় একটা জালের ব্যবস্থা করে দিয়েছিল, নিচে যখন হাঁটতেছিল নিচে একটা জালের ব্যবস্থা করে দেয়, যেহেতু দড়ি থেকে পড়ে অনেকে মারা যায়, আর যদি এই জাল থেকে জাল নিচে রাখা হয় তাহলে জালের উপরে তারা পড়ে যাবে, কেউ মারা যাবে না। তো ঔপন্যাসিক এই বিষয়টার মাধ্যমে মূলত ইংল্যান্ডের চাকরি দেবার সিস্টেমটাকে সমালোচনা করেছেন, কারণ এখানে যোগ্যতার পরীক্ষা ভুলভাবে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, গালিভার যখন লিলিপুটিয়ান সম্রাটের কাছে তাদের পার্শ্ববর্তী আইল্যান্ডের সাথে যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ বন্ধ করতে বলে পরবর্তীতে, যে এটা ঠিক না, যুদ্ধ বন্ধ করেন, তখন সম্রাট গালিভারের উপর ক্ষেপে গিয়েছিল এবং তাকে শাস্তি দিতে চায়। গালিভারকে সম্রাট বলে, তুমি আমাদের সাহায্য করো, আমরা যাতে ব্রবডিংন্যান্স রাজ্যটা, ব্লু স্কুটিয়ান্স রাজ্যটা ধ্বংস করতে পারি। কিন্তু গালিভার সেটা করে না, যার কারণে গালিভারকে রাষ্ট্রদ্রোহী মামলায় অপরাধী করা হয়, কারণ তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছো, কেন তুমি আমাদের সহযোগিতা করবে না, এই কারণে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় অপরাধী করা হয়েছিল। প্রথমে গালিভারকে সাজা শোনানো হয়েছিল যে গালিভারের 2 চোখ উঠিয়ে নেওয়া হবে যাতে সে আর দেখতে না পায়। কিন্তু লিলিপুটস এই রাজ্যে গালিভারের ওই যে বন্ধু ছিল রেড রাসেল, এই রেড রাসেল গালিভারের সাজাটা বুদ্ধি করে কমিয়ে দিয়েছিল এবং গালিভারকে লিলিপুটস রাজ্য থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। গালিভার লিলিপুটস এই রাজ্য থেকে পালিয়ে মূলত চলে এসেছিল। আসার সময় পার্শ্ববর্তী একটা রাজ্য ছিল, যেটা হচ্ছে ওই যে যেটার সাথে যুদ্ধ চলতেছিল, ব্লু স্কুটিয়ান্স, এখানে চলে এসেছিল। তো তারা গালিভারকে তখন নৌকা বানানোর জন্য কার্যকর করে দিয়েছিল এবং গালিভার সমুদ্রের মধ্যে একটা নৌকা বানান, সেই নৌকাতে করে সে বাড়ি ফিরেছিল। কিন্তু আমরা যদি মুভিটা দেখি সেখানে বিষয়টা একটু ভিন্ন রকম দেখায়। সেখান থেকে সে পালিয়ে আসে, সেখানে রোবট তৈরি হয়, যুদ্ধ করে, সেখান থেকে পালিয়ে পরে রাজ্যটাতে চলে গিয়েছিল ব্রবডিংন্যাঙ্গে, সেখানে অনেক বড় বড় মানুষ দেখতে পাচ্ছিল। আবার তার ওয়াইফ বা তার বিলাভের যে অফিসে চাকরি করতো সেখানে একজনকে সে ভালোবাসতো, তার নায়িকা আর কি, মুভিতে যেটা দেখাইছিল, সেই নায়িকা এখানে আসে পরে তাকেও বেঁধে রেখেছিল। ঠিক ওইভাবেই দেখেছেন মুভিটা। তো এগুলো হচ্ছে অতিরিক্ত মনোরঞ্জিত করার জন্য আমাদেরকে এই মুভিগুলোতে এরকম নানান অনেক কিছু দেওয়া থাকে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন রকম। তো এরপর হচ্ছে দ্বিতীয় যাত্রা শুরু করে, আবার সে সমুদ্র যাত্রায় যায়। গালিভার দ্বিতীয় সমুদ্র যাত্রা করেছে প্রথম সমুদ্র যাত্রা থেকে ফেরার 2 মাস পরে।
এবার গালিভারকে খুঁজে পাওয়া যায় মূলত ব্রবডিংন্যাং নামের একটা দ্বীপে। এবার ওই ঝড়ের কবলে পড়ে, সেখানে যায়। ওই কি যেন প্রবাদ বাক্যগুলো আছে না, নেরা বারবার বেল তোলায় যায় নাকি, মাথায় বেল পড়ে তারপরও। তো এরকম হচ্ছে যে আবার সমুদ্র যাত্রা করে, সে জানে যে ঝড়ের কবলে পড়তেছে, তারপরও সে যায়। তো এবার ব্রবডিংনে নামের একটা দ্বীপে যায়, যেখানে গালিভার ছিল লিলিপুট, এবং সেই দ্বীপের মানুষগুলো ছিল এবার দৈত্য দানবের মতো। গালিভারের উচ্চতা 6 ফিট, কিন্তু এই দ্বীপের মানুষের উচ্চতা ছিল 60 ফিট। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই দ্বীপের মানুষের উচ্চতা যেহেতু 60 ফিট, তাহলে 6 ফিট আমাদের মতো মানুষের কাছে 60 ফিট মানুষ দৈত্য দানব ছাড়া আর কিছুই নয়। গালিভারকে খুঁজে পাওয়া যায় এই দ্বীপের একটা জমিতে। একজন কৃষক তার জমিতে কাজ করতে গিয়ে গালিভারকে খুঁজে পায়, এবং সে গালিভারকে ধরে তার প্যান্টের পকেটের মধ্যে করে বাড়িতে নিয়ে আসে। সেটাকে পুতুল ভেবেছিল। তো এই দ্বীপের সব কিছুই ছিল বড় বড়। এখানকার মাকড়সা, এখানকার ইঁদুরগুলো এরাও অনেক বড় বড় ছিল, এবং পাখিগুলো এরাও বড় বড়। তো ইঁদুরগুলোর মূলত হচ্ছে অনেক বড় বড় যেহেতু, তো ইঁদুরগুলো মূলত গালিভারকে খেতে আসতেছিল খাবার মনে করে, ছোট একটা জিনিস। তো এই কৃষকের একটা মেয়ে ছিল, মূলত যখন কৃষক তাকে ঘরে নিয়ে যায়, ঘরের মধ্যে ইঁদুর ছিল, বেড়াল ছিল। তো এরা মূলত হচ্ছে গালিভারকে খেতে আসতেছিল। তো এই খেতে একটা কৃষকের মেয়ে ছিল, যার নাম হচ্ছে গ্লুমডালক্লেস। তো গালিভারকে নিয়ে কৃষকের মেয়ে পুতুল হিসেবে খেলা করত। সেই কৃষকটা গালিভারকে তার কাজে লাগাতে চাইলো, যেহেতু সে কৃষি করে তেমন উন্নতি করতে পারতো না, খুব গরিব কৃষক সে। তো কৃষক গালিভারকে দিয়ে বাজারে বাজারে পুতুল নাচ করে দেখাতে লাগলো। এতে তার খুব কষ্ট হতো, এবং নাচের বিনিময়ে মানুষের কাছ থেকে সে কিছু টাকা পেত, সেটা দিয়ে তাদের পরিবার চলতো। তো গালিভারের পুতুল নাচ করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও গালিভারকে পুতুল নাচ করতেই হচ্ছিল, কারণ এখানে সে এমন একজন মানুষের কাছে এসে গেছে, সে তার মালিক হয়ে গেছে। তো পুতুল নাচ দেখে সেই রাজ্যের রানী অনেক পছন্দ হয়ে যায় গালিভারকে। রানী চাইতো কৃষকের কাছ থেকে গালিভারকে কিনে নিবে, এবং অবশেষে রানী অনেক টাকা পয়সা দিয়ে কৃষকের কাছ থেকে গালিভারকে কিনে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে যায়। সাথে তার মেয়েকে কাজে রেখে দিয়েছিল, গ্লুমডালক্লিসকে গালিভারকে দেখাশোনা করার জন্য, যেহেতু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, বন্ধুত্বের সম্পর্ক। তো রাজপ্রাসাদে নিয়ে যায়। এই রাজ্যের রাজা ছিল অনেক ভালো মনের মানুষ। রাজার সাথেও গালিভারের সময়টা খুব ভালো কাটে। দীর্ঘ সময় ধরে তারা ইংল্যান্ডে যে তাদের যে দেশ, গালিভারের যে দেশ, সেই ইংল্যান্ডের রাজনীতি নিয়ে আলোচনা করে। এই আলোচনায় অনেক বিষয়, অনেক দিক ফুটে উঠে। এর মধ্য দিয়ে একদিন রাজা বলে, তোমরা মানুষজন একজন আরেকজনের উপর অত্যাচার করো, একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলো, একজন আরেকজনের প্রাণ কেড়ে নাও, তোমরা মানুষের উপরে জুলুম করো, মানুষকে ধ্বংস করে দাও, প্রকৃতি ধ্বংস করে দাও। এই সকল বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তিনি ইংল্যান্ডের পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপার স্যাপার এগুলোকে স্যাটায়ার করেছেন এই বিষয়টার মাধ্যমে। এতে করেই একটা সময় সেই রাজা মূলত হচ্ছে গালিভারকে পাঠিয়ে দিয়েছিল তার দেশে। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, জি বলছিলাম গালিভার প্রথম যখন গেছে তখন সে ছোট ছোট লিলিপুটদের দেশে গেছে, হ্যাঁ কিন্তু দ্বিতীয়বার যখন সে ট্রাভেল করছে তখন সে বড় বড় মানুষের দেশে গেছে, অর্থাৎ সে তার চেয়ে 60 ফিট উঁচু উঁচু মানুষের দেশে সে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। ভাই 5 নাম্বার ক্যারেক্টার একটু বলেন তো, ভুলে গেছি আমি। এই যে স্কাইরেশ, এটা বলগুলোম, জি ভাইয়া, এটা আমি ভুলে গেছি, অনেকদিন পর পরই তো, এই জন্য। এটা মূলত হচ্ছে ওই যে লিলিপুট যে রাজ্যতে আছে, লিলিপুট রাজ্যের মধ্যে মূলত হচ্ছে গালিভার্সকে সহ্য করতে পারতো না। বা মুভিটা যদি দেখে থাকেন, ওই যে মুভিটাতে রোবট সাজে না পরবর্তীতে, জি ভাইয়া। ওই মানুষটা। অর্থাৎ এখানে রাজার বা ওই সম্রাটের মূলত হচ্ছে সেনাপতি বা খাস লোক ছিল, যে মূলত রাজা হতে চাইতো, পরবর্তীতে সে রাজা হবে এমন ইচ্ছা ছিল তার। ঠিক আছে? ও আচ্ছা। এই মূলত হচ্ছে গালিভারকে শাস্তি দিতে চেয়েছিল, চোখ উঠিয়ে ফেলার কথা বলেছিল, কিন্তু তখন ওই রেড রাসেল তার বন্ধু মূলত সে বলেছিল, সে তো এত মানে অপরাধ করেছে, ঠিক আছে আমরা জানি অপরাধ করেছে, কিন্তু কিছু সময়ের জন্য হলেও কিন্তু আমাদের উপকার করেছে, এত বড় শাস্তি দেওয়া ঠিক হবে না। তখন তাকে তার শাস্তিটা কমিয়ে দেয়, তার খাওয়া বন্ধ করে দেয়, এই টাইপের কিছু শাস্তি দিয়েছিল। ঠিক আছে?
ভাই আচ্ছা, আমাদের যে তৃতীয় পার্ট ছিল, তৃতীয় ভয়েস যেটা, সেটা যদি আমরা খেয়াল করি, এখানে মূলত হচ্ছে আমরা কোথাকার ভ্রমণের কথা জানবো। লাপুটা ভয়েজেস অফ লাপুটা, তারপর বলে না ল্যাং ল্যাং ভাইয়া, তারপর ল্যাংন্যাং, তারপর ট্রিপ ট্রিপ গ্রুপটা ট্রিপ গ্লুব ডাব ড্রিপ, এবং জাপান বলে না। নেভার বি। জি ভাইয়া। তো গালিভার এই দ্বীপে তার তৃতীয় সমুদ্র যাত্রা সফল করে। লাপুটা নামের একটা ভাসমান দ্বীপ ছিল। এই দ্বীপে গালিভার অদ্ভুত প্রকৃতির কিছু মানুষ দেখতে পান। এখানে মূলত সে সমুদ্র যাত্রা করার সময় ভেঙে, মানে সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এমন ব্যাপারটা না, সে নিজে নিজে এখানে ভ্রমণে গিয়েছিল, এই দ্বীপটা দেখে সেখানে গিয়েছিল। মানে এই জন্য বলা হচ্ছে যে তৃতীয় সমুদ্র যাত্রাটা সে সফল করে, কারণ তিনি তো অ্যাডভেঞ্চারাস প্রিয় মানুষ, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এই দ্বীপে গালিভার এসে অদ্ভুত প্রকৃতির কিছু মানুষ দেখতে পায়। এই দ্বীপের নাগরিকরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে অদ্ভুত রকম এক্সপেরিমেন্ট করতে থাকে। তারা ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমিক্যাল এক্সপেরিমেন্ট চালায়, যার কোনো ভিত্তি ছিল না সেই সময়। অর্থাৎ তিনি বলে যে এই যে দিনের পর দিন এরকম বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমিক্যাল বা যারা নভোচারী এই যে এরকম মানে গবেষণা করে, ম্যাথমেটিক্স নিয়ে এরকম গবেষণা করতে থাকে, এগুলোর আসলে ভিত্তি কী, এগুলোর প্রতি তারা সবসময় মনোযোগ প্রদান করেন। এই দ্বীপে আসার পর গালিভার আরও দুইটা দ্বীপ এখান থেকে ভ্রমণ করেছিল। গালিভার ভ্রমণ করেছিল একটা ব্যারেন দ্বীপ, যেটা হচ্ছে বালনেভারবি। হ্যাঁ, তো এই দ্বীপে গালিভার আবিষ্কার করে যে বিজ্ঞান সবসময় কাজ করতেছে এক্সপেরিমেন্ট ছাড়াই। বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো তারা হচ্ছে এক্সপেরিমেন্ট না করেই তারা কাজে লাগিয়ে দিচ্ছে। একটা জিনিস আবিষ্কার করতেছে, সেটা এক্সপেরিমেন্ট ছাড়া বা কোনো কিছু না করে সেটাকে কাজে পাঠিয়ে দিচ্ছে। তো বিজ্ঞানের কাজ করতে গেলে তাদের কোনো এক্সপেরিমেন্টের প্রয়োজন হচ্ছে না। তারা বিজ্ঞানী পড়াশোনা না করেই তারা বিজ্ঞান নিয়ে কাজ করে। তো এরপর মানে ব্যাপারটা হচ্ছে ওই যে অনেক পড়াশোনা করে কেউ হচ্ছে হেলিকপ্টার বা বিমান তৈরি করে, আর কেউ কেউ হচ্ছে কাঠ খুঁট এইসব দিয়ে হচ্ছে বিমান তৈরি করে। তো দুইটা জিনিস কি সেম? না। এবং এরপর তৃতীয় যে ভ্রমণটা, মানে তৃতীয় যে দ্বীপটাতে যায় এখান থেকে, সেটা হচ্ছে গ্লুব ডাব দ্বীপ নামের আরও একটা দ্বীপ ভ্রমণ করেন। এই দ্বীপের যে গভর্নর ছিল, সে সবসময় চেষ্টা করে যাচ্ছিল কিভাবে মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে নিয়ে আসা যায়, বাস্তবিক অর্থে যার কোনো ভিত্তি ছিল না। এরপর এখান থেকে গালিভার জাপানে চলে যায় এবং সেখানকার ঘটনা এরকম বিস্তারিত বলে না। জাপানে যায়, জাপান ভ্রমণ করে সেখান থেকে তার ফ্যামিলির কাছে ফিরে আসে। সুন্দরভাবে ফিরে এসেছিল, এটাতে তার কোনো সমস্যা ছিল না। এবং চতুর্থবার যখন সে ভ্রমণ করে, সেটা ছিল হুইনিমস নামের একটা দ্বীপ। তো জাপান থেকে ফিরে আসার 5 মাস পরে গালিভার আবার সমুদ্র যাত্রা করে। তিনি হুইনিমস নামে একটা দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তিনি লক্ষ্য করেন সেখানকার যে অ্যানিমেল বা পশু প্রাণীগুলো ছিল, তাদের মধ্যে মানুষের মতো ম্যানারিজম বিদ্যমান আছে। সেখানকার ঘোড়ার মধ্যে অনেক ভালো দিক খুঁজে পায় সে। ঘোড়ার মধ্যে তিনি মানবিকতা থেকে শুরু করে ভালো যে যতগুলো দিক আছে সবগুলো গালিভার দেখতে পান। গালিভার এই দ্বীপে ঘোড়াদের সাথে অনেক সময় কাটায়, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই দ্বীপের মানুষ যারা আছে তারা খুবই রুক্ষ প্রকৃতির, তাদের মধ্যে কোনো ম্যানারিজম নেই। তারা সবসময় অন্যের উপর নির্যাতন করতে থাকে, আমার মতো সবসময় রাগ দেখায় না, একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে লেগেই থাকে। এবং এই দ্বীপের মানুষরা গালিভারের উপর আক্রমণ করেন, কিন্তু এই দ্বীপের ঘোড়ারা গালিভারকে রক্ষা করে, যে একটা মানুষ বাইরে থেকে এসেছে, এটা আমাদের ইনি হচ্ছে আমাদের অতিথি, এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটা ঘোড়ারা বুঝতে পেরেছে, কিন্তু সেখানকার মানুষরা বুঝতে পারেনি। এভাবে সেখানকার ঘোড়াদের সাথে, হর্সদের সাথে গালিভারের খুবই বন্ধুত্ব হয়ে যায়। এই দ্বীপ থেকে গালিভার মানে কোনোভাবে বাড়ি ফিরে যেতে চাচ্ছিল না। তো যখন তাকে বাড়ি ফিরতেই হতো, গালিভার এই মূলত হচ্ছে এখান থেকে আসার সময় অনেক সময় অতিবাহিত
অতিবাহিত করার পর, এখানে অনেক সময় অতিবাহিত করার পর যখন সে আসবে তার ফ্যামিলির কাছে, যখন সে ফিরে আসেন তার ফ্যামিলিতে আসার পরে গালিভারের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। এবং আসার সময় সে মূলত এই হুইনিমস থেকে কিছু পশু পাখি নিয়ে আসার চেষ্টা করেছিল, যেটা সে আসলে সে পারেনি। কিন্তু এখান থেকে পশুদের প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। এবার সে বাড়িতে এসে মানুষের কাছ থেকে দূরে থাকা শুরু করেন, কারণ মানুষরা স্বার্থপর, মানুষের নিজের দিকটা সবসময় ভালো বোঝে। এই জন্য সে এবার পশুদের সাথে থাকে, বিশেষ করে ঘোড়ার সাথে সে অনেক সময় বেশি কাটান। আর এইভাবে উপন্যাসটা শেষ হয়ে যায়। বুঝেছেন? জি ভাইয়া। এগুলো কি হুইনেমসে পাওয়া গেছিল? বুঝি নাই। ইয়াহু এগুলো প্রাণী না কি জন্য ছিল না, ওগুলো কি ইয়াহু মানে হুইনেমস দ্বীপে পাওয়া গেছিল? ইউস, এটা হচ্ছে ওইখানকার মানুষদেরকে বলা হইতো। যেমন বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশি বলা হয়, আমেরিকার মানুষদেরকে আমেরিকান বলা হয়, লিলিপুটদের মানুষদেরকে লিলিপুটিয়ান বলা হচ্ছে, এরকম হুইনিমসের মানুষদেরকে ইয়াহুস বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে আমরা এখানে মূলত কি জিনিসগুলো দেখলাম? সেই 17 সেঞ্চুরির বা 17 শতকের ইউরোপে যে উপনিবেশিক স্থাপন, বৈজ্ঞানিক আবিষ্কার, রাজনৈতিক বিভাজনের যুগ, ইংল্যান্ড তখন রাজনীতি, সমাজ, বিজ্ঞান নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে পড়েছিল। তো লেখক জোনাথন সুইফট এই প্রেক্ষাপটে সমাজ ও রাজনীতির নানা অসঙ্গতি, মানুষের অহংকার, যুক্তিবিহীন আচরণ, এই সব নিয়ে তিনি মূলত গালিভার্স ট্রাভেলসটা লেখে, যেটা একটা ব্যঙ্গাত্মকভাবে তিনি লিখেছিল। ঠিক আছে? জি ভাইয়া। মূলত এই উপন্যাসটা থেকে আমরা একটা প্রশ্ন বুঝতে পারি যে মানুষ কি আসলেই সভ্য? ঠিক আছে? তো এখন এখান থেকে মূলত এখানে সামারিগুলো দেওয়া আছে আলাদা করে বইয়ের মধ্যে। আর তারপর হচ্ছে আপনাদের এই জায়গায় মূলত হচ্ছে যে প্রশ্নগুলো আছে, আমাদের প্রশ্নগুলো দেখা প্রয়োজন। আমরা প্রশ্নগুলো সহজে যদি একটু ধারণা নিতে পারি তাহলে সুবিধা হবে। যদি আপনি গল্পটার থিমগুলো ভালো মতো বুঝে থাকেন, সামারিগুলো বুঝে থাকেন, তাহলে সহজেই লিখতে পারবেন। হোয়াই ডিড গালিভার ওয়ান্ট টু লিভ লাপুটা? কেন সে লাপুটা থেকে চলে এসেছিল? কেন চলে এসেছিল? তাদের কর্মকাণ্ড দেখে। তারা এখানে মূলত হচ্ছে সায়েন্স, মিউজিক, ম্যাথমেটিক্স, বিজ্ঞান এইসব নিয়ে মূলত হচ্ছে আলোচনা করতেছিল, বা এক্সপেরিমেন্ট ছাড়াই তারা কাজ করতেছিল। তো সে মূলত এইসব দেখে তার প্রথমত ইন্টারেস্টিং মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের কার্যক্রম থেকে সে মূলত ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে যায়। এই কারণে সে সেখান থেকে চলে আসে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন বিষয়। এখন এখানকার মানুষ কিভাবে ব্যবহার করতো জিনিসগুলো? আমাদের দেশে অনেকে আছে না, আলু দিয়ে মোবাইল চাষ করে, শশা দিয়ে অনেক কিছু করে। তো এইরকম ব্যাপারগুলো ছিল এখানকার মানুষরা। সূর্যের আলো, শশা এইসব জিনিস, সিলি ব্যাপারগুলো নিয়ে তারা সমাধান করার চেষ্টা করতো, অনেক বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে। তারপর হচ্ছে গালিভার ইনফর্ম দ্য কিং অ্যাবাউট দ্য ইউজ অফ গান পাউডার ইন হিজ নেটিভ কান্ট্রি। অর্থাৎ ইংল্যান্ডের ওই যে পলিটিক্যাল ব্যাপারটাতে যে গুলি ছোড়া হইতো, গান পাউডার ব্যবহার করা হইতো, এটা মানে এটাতে মূলত কি ইনফর্ম করেছে রাজাকে, এই জিনিসটা মূলত এই সম্পর্কে লিখতে বলেছে। তারপর হচ্ছে আমাদের আরেকটা শর্ট আছে এখানকার, হোয়াই ডিড দ্য ওমেন ইন লাগাডো প্রিফার স্ট্রেঞ্জার টু দেয়ার স্পাউস? ভাইয়া 31 নাম্বারটা আরেকবার বলে, এখানে নেট চলে গেছিল তো শুনতে পাইনি। এখানে বলা হচ্ছে গান পাউডার কোথায় থাকে? পিস্তলের মধ্যে, বন্দুকের মধ্যে। সেই গুলিটা যে থাকে, কার্তুজ থাকে, সেই কার্তুজের মধ্যে। তো এই গান পাউডার বা এই বন্দুক নিয়ে কি বলেছিল, এই বিষয়টা এখানে আলোচনা করতে বলছে।
ঠিক আছে, এই যে গালিভার শেয়ারস দ্যাট দ্য পিপল ইন হিজ কান্ট্রি অফেন ইউজ গান পাউডার টু দ্য সলভ প্রবলেমস, কোনো সমস্যা হলে তারা গোলাগুলি শুরু করতো। ইনস্টেড অফ টকিং থিংস টু দেয়ার ফাইন্ডিং পিসফুল সলিউশন, যে এটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই সমাধান করা যেত। দে রিসোর্ট টু ভায়োলেন্স অ্যান্ড ফাইটিং, কিন্তু তারা এর পরিবর্তে কি করে, যুদ্ধ করে, দুর্নীতি করে, ভায়োলেন্স করে, এবং দিস অর ইজ দ্য কিং, এটা রাজাকে চিন্তিত করে ফেলেছিল যে অ্যাজ হি বিলিভস ইন রিজন অ্যান্ড পিস হি ইজ শকড টু লার্ন how gunpowder is used to hurt others and how it leads to endless war একটা যুদ্ধ মানে শেষ করার জন্য তারা এইভাবে গান পাউডারের ব্যবহার করতো মানুষজন। এটা শুনে রাজা আসলে বিস্ময় প্রকাশ করেছিল, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিল। ঠিক আছে, তো এই লাগাডো হচ্ছে একটা আরেকটা আইল্যান্ড ছিল, সেখানেও সে ভ্রমণে গিয়েছিল। হি অবজার্ভ সাম স্ট্রেঞ্জ কাস্টমস, ওয়ান ইন্টারেস্টিং থিং হি নোটিস ইজ দ্যাট the women in Lagado prefer to be with stranger rather than own husband. This unusual behavior raises question about the relationship between men and women in the society. অর্থাৎ সমাজের মধ্যে পরকীয়া মানে ঘটনাটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। The women in Lagado believe that their husbands are dull and uninteresting. They feel that their husband spend too much time in their work and studies, কাজ এবং পড়াশোনায়, এবং leaving little room for love and fun. Many men in Lagado are absorbed in their projects, trying to invent things or solve complicated problems, which makes them forget about their families. তার পরিবারকে ভুলে যায়, ওয়াইফকে ভুলে যায়। Because of this the women feel lonely and bored. When a stranger comes to Lagado, যদি কেউ অদ্ভুত প্রকৃতি মানে কোনো দর্শক ভিজিট করতে যায় সেখানে, he brings excitement and new ideas. তারা the women enjoy talking to strangers because they find them more lively and entertaining than their own husband. অর্থাৎ নিজের হাজবেন্ডের থেকে তাদেরকে বেশি তখন মহিলারা সেখানে সময় দিত। They believe that strangers are more likely to listen to their thoughts and ideas and they offer a fresh perspective on life. তাদের সাথে একসাথে থাকার চেষ্টা করে। Additionally, the women think that by being with stranger বুঝাচ্ছে কোয়েশ্চেনটার মিনিংটা বুঝি নাই। পড়েন প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা পড়েন। Why did the women in Lagado prefer strangers to their spouse? হ্যাঁ, স্পাউস মানে কি? Husband. স্পাউস মানে হাজবেন্ড, Wife. ওয়াইফ। হাজবেন্ড বা ওয়াইফ দুইটাই হয়। মেয়েদের ক্ষেত্রে স্পাউস হচ্ছে হাজবেন্ড, আর ছেলেদের ক্ষেত্রে স্পাউস হচ্ছে ওয়াইফ। ঠিক আছে, তো এখন আমি যে কথাগুলো বললাম এখানে কি বলছি, এখানে মেন ব্যাপারটা হচ্ছে এই লাগাডোতে যখন ভ্রমণে গিয়েছিল সে একটা বিষয় অবজার্ভ করেছিল বা একটা বিষয় দেখেছিল যে এখানকার পুরুষরা হচ্ছে তারা নানা রকম কাজে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, অনেক কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, অনেক সমস্যার সমাধানে ব্যস্ত থাকে, তারা পরিবারকে সময় দেয় না। তো এতে করে নারীরা কি করতো সেখানকার, তারা তাদের হাজব্যান্ডের প্রতি আনইন্টারেস্টিং তৈরি হইতো তাদের। এতে করে এখানে কেউ ভ্রমণে আসলে বা কোনো স্ট্রেঞ্জার মানুষ আসলে তাদের প্রতি তারা এক্সাইটমেন্ট দেখাইতো, নতুন নতুন আইডিয়া দেখাইতো, তাদের সাথে গল্পে মজে যেত, এবং একটা সময় কি একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করত। ঠিক আছে, কারণ তারা লোনলি বা একাকিত্ব ফিল করত, এই জিনিসটা থেকে তারা বাঁচতে চাইতো। তো এই জিনিসটাই মূলত এখানে বলছে যে লাগাডোর ওমেনরা কি ছিল, কেন এরকম করতো স্ট্রেঞ্জারদের কাছে, এই প্রশ্নটাই। তো তারপর হচ্ছে হাউ ওয়াজ দ্য কুইন ইমপ্রেসড বাই গালিভার দ্য টাইম অফ দেয়ার মিটিং, এটা কথাকার লিলিপুটের। When Gulliver first meets the queen of Lilliput, she is very impressed by him. Gulliver is a giant compared to the tiny Lilliputians. লিলিপুটিয়ানদের মধ্যে যে দৈত্যরা ছিল তাদের সাথে তাকে তুলনা করেছিল। and this creates a sense of awe and curiosity among the people, especially the queen. Her reaction to him shows how different the interesting he is in their eyes. এটা তার চোখের মধ্যে ভেসে উঠেছিল। when Gulliver arrives in Lilliput, he is tied down by the tiny people because they are afraid of him. However, when the queen visits him, তাকে দেখতে গিয়েছিল, she sees that, সে দেখেছিল যে he is not harmful, সে ক্ষতিকর নয়। instead of being, পরিবর্তে সে মূলত ভয় পেয়ে আছে, গালিভার ভয় পেয়ে আছে। she is fascinated by his size and his gentle nature, তার এই অনেক বড় দেখতে
তার সাইজ দেখে সে মূলত চিন্তা করতেছিল এবং তার জেন্টেল নেচার, ভালো প্রকৃতি দেখে সে চিন্তা করেছিল, ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিল। গালিভার ইজ পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল টুওয়ার্ডস হার, তার প্রতি অনেক কি ছিল, পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ছিল, হুইচ মেক্স আ পজিটিভ ইমপ্রেশন। দ্য কুইন ইজ অলসো অ্যামেজড বাই গালিভার্স ইন্টেলিজেন্ট, কুইন মূলত হচ্ছে অবাক হয়ে গিয়েছিল গালিভারের বুদ্ধিদীপ্তি অবস্থা দেখে। অ্যান্ড দ্য স্টোরিজ হি টেলস অ্যাবাউট হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশের গল্প তাকে বলেছিল। হি ডিসক্রাইবস হিজ অ্যাডভেঞ্চার অ্যান্ড শেয়ার হিজ নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব সম্পর্কে তার ভ্রমণ বা এই যে অ্যাডভেঞ্চার প্রকৃতির যে গল্পগুলো সেটা শেয়ার করেছিল তার জ্ঞান সহ। হোয়েন দ্য লিলিপুটিয়ান্স হ্যাভ নেভার সিন দিস মেক হার ফিল লাইক শি ইজ লার্নিং সামথিং নিউ অ্যান্ড এক্সাইটিং। তো এই ঘটনাগুলোই মূলত এখানে আছে, যে রানীর সাথে তার ভাইয়া। কিরকম কথোপকথন বা কি ছিল বলেন। ভাইয়া আমরা তো হচ্ছে ব্রবডিং ন্যাঙ্গেও দেখেছি যে কুইন হচ্ছে যে কৃষকের কাছ থেকে হচ্ছে ইয়াকে মানে গালিভার্সকে নিয়েছিল। তাহলে এই কোশ্চেনটা পড়ার সময় আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে লিলিপুটের ঘটনাকে উল্লেখ করতে হবে নাকি ব্রবডিং এর? হ্যাঁ, এই তো ঘটনা হচ্ছে এখানে বলা হচ্ছে হাউ ওয়াজ দ্য কুইন ইমপ্রেসড বাই গালিভার। ওই ব্রবডিং ন্যাঙ্গের কুইন তো আর ইমপ্রেসড হয় নাই, সেখানে তার রাজার সাথে একটা ভালো সখ্যতা হয়ে গিয়েছিল, সেই ঘটনাটা হাইলাইট করা হয়েছে। কুইনের সাথে কিন্তু ভালো সখ্যতা হয়েছিল এটা বলা হয় নাই, কিন্তু লিলিপুট রাজ্যে রানীর সাথে তার একটা ভালো সখ্যতা ছিল বা কুইন ইমপ্রেসড হয়ে গিয়েছিল তাকে দেখে। ঠিক আছে, এই তো জানলেন, আচ্ছা এখন লিখতে পারবেন, তাই না? জি ভাইয়া। তো এখানে আবার আগের প্রশ্নটার মতো ওই প্রশ্নটাই উত্তর সেম লেখা যায়। হাউ ডিড দ্য কিং রিয়েক্ট ওমেন হোয়েন গালিভার প্রপোজড হিম টু প্রডিউস গান পাউডার টু বি মোর পাওয়ারফুল? ওই উপরের উত্তর এর উত্তরটা পাশাপাশি অ্যান্সার, একই প্রশ্ন বলা যায়। হাউ ডিড গালিভার রিয়েক্ট আফটার মিটিং উইথ দিস ওন ফ্যামিলি? যখন তার পরিবারের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, মিটিং হয়েছিল, তাতে গালিভারের রিয়েক্ট কেমন ছিল? ঠিক আছে। জি ভাইয়া। হাউ ডিড গালিভার রিচ দ্য কান্ট্রি অফ দ্য লিলিপুটিয়ান্স? লিলিপুটিয়ানদের সে কেমন দেখেছিল সেখানকার, বা সে সেখানে কিভাবে গিয়েছিল, লিলিপুট রাজ্যটাতে কিভাবে গিয়ে পড়লো, এই জিনিসটা নিয়ে আলোচনা করতে বলছে। এবং এখানে আবার বলতেছে যে এই লিলিপুট রাজ্যের পিপল, এনিমেলস, ট্রি, এখানকার গাছ, পশু পাখি, মানুষজন কেমন ছিল? সব ছোট ছোট ছিল, স্মল সাইজ ছিল। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য লিলিপুটিয়ান্স এডুকেটেড দেয়ার চিলড্রেন? তারা কিভাবে তাদের শিশুদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিল? ভাইয়া 35 নাম্বারটা কি বলছে? প্রশ্নটা পড়েন কি বলছে, তাহলে বলে দিচ্ছি। How did Gulliver react after meeting with his own family? প্রশ্নটার বাংলাটা কি আসতেছে, আপনি কি বুঝতেছেন বলেন। গালিভার যখন সে তার নিজের বাসায় ফিরে আসছিল তখন তার ফ্যামিলির রিয়েক্ট কি ছিল এটা? হ্যাঁ, প্রথমবার এরকম যখন আপনি যদি একটা সমুদ্র যাত্রায় গিয়ে এভাবে ঝড়ের মধ্যে পড়েন এবং সেখান থেকে আপনি যদি ফেরত আসতে পারেন, তা আপনার সাথে আপনার পরিবারের কিরকম মোলাকাত হবে সেই বিষয়টা লিখতে বলছে। ভাইয়া এখানে কি গালিভারের রিঅ্যাকশনটা নাকি ওর ফ্যামিলির রিঅ্যাকশনটা? দুইটাই রিঅ্যাকশনটা, দুইটাই। গালিভারের যা তার ফ্যামিলিরও তা, মানুষ তো একই না। ঠিক আছে। জি ভাইয়া। এখানে সবগুলো সেট সাজেশনের শর্টের উত্তরগুলো দেওয়া আছে, এই জন্য ওইভাবে দেওয়া ছিল। আর ব্রডের মধ্যে যে বিষয়গুলো আছে, Swift was a great satirist, humanist in spite of his being a misanthropist. অর্থাৎ এখানে এই যে জোনাথন সুইফট যে একজন স্যাটায়ারিস্ট, মানুষদের বা এইসবের পরিবর্তে বা সব কিছু নিয়ে যে মূলত হচ্ছে স্যাটায়ারিক্যাল ব্যাপার স্যাপারে থাকতো, স্যাটায়ার করতো বা এইসব লেখালেখি করতো, গালিভারের এটাতে কিভাবে কি লিখেছিল, তাকে কেন আমরা স্যাটায়ারিস্ট বলবো, এই বিষয়গুলোই কিন্তু আলোচনা করতে হবে। বুঝেছেন? জি ভাইয়া। আর এর আগে যখন ক্লাস নেই তখন আমি মিসানথ্রোপিস্ট অর্থ বলেছিলাম। মিসানথ্রোপিস্ট অর্থ কি? মানব বিদ্বেষী ভাইয়া। কি? মানব বিদ্বেষী মানে মানুষদের বিরুদ্ধে। মানুষদের বিরুদ্ধে, মানব বিদ্বেষী। মানব বিদ্বেষী। মানব বিদ্বেষী বলতে তার দেশের মানুষদের বিপরীতে সে কথা বলেছে,
তাদেরকেই স্যাটায়ার করেছে। সোসাইটি, পলিটিক্স, হিউম্যান বিহেভিয়ার, এই সব বিষয়গুলোকে সে স্যাটায়ার করেছে। এই জিনিসটাকে বলা হয় মিসানথ্রোপিস্ট। ওকে, জি ভাইয়া। তো এই যে ক্রিটিক অফ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি নিয়ে সে ক্রিটিসাইজ করছে। হিউম্যানিস্ট আইডিয়াস, মূলত মানুষের যে নানান রকম সাইনিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, তাদের ইথিক্স, তাদের সমস্যা, তাদের ভ্যালু, তাদের মূলত হচ্ছে সোসাইটির মধ্যে বেড়ে ওঠা, তাদের মোরালিটি, এই সব বিষয়গুলো এখানে কথা বলছে। তারপর হচ্ছে এমপ্যাথি অ্যান্ড অ্যাওয়ারনেস। এমপ্যাথি অর্থ কি? সহানুভূতি। আর সিম্প্যাথি অর্থ? সচেতনতা। গুড। এমপ্যাথি অ্যান্ড অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে স্যাটারিক্যাল টেকনিক, তিনি কোন ধরনের টেকনিক ব্যবহার করে। তারপরে এই যে মিসানথ্রপি অ্যাস রিফ্লেকশন, এতে করে কিরকম রিফ্লেকশন বা প্রতিফলন এসেছিল, এই জিনিসটা আমরা লিখবো পয়েন্টগুলোতে। তারপর হচ্ছে যে এই যে হাউ ডাস জোনাথন সুইফট স্যাটায়ারাইজ সায়েন্স, তিনি বিজ্ঞানকে কিভাবে স্যাটায়ার করেছেন। স্যাটায়ার অন দ্য লিলিপুটিয়ান্স, ইন দ্য থার্ড ভয়েজেস লাপুটিয়ান্সে গিয়েছিল, সেখানে গালিভার ভিজিটস আ কিংডম গভর্ন বাই আ কিং হু লিভস on a floating island named Laputa. The kingdom also contains an academy of scientists performing futile experiment. The voyages concerns the scientific mental side demonstrated by the Laputians who inhabit a floating island. Swift satirized the people who absorbed themselves so much into the scientific world that they cannot communicate with others. The floating of the island is a metaphor of the side of humanity that is the mind, which often flirts away from the body and becomes isolated. অর্থাৎ তিনি ওই যে থার্ড ভয়েজে যে যাত্রা করেছিল, সেখান থেকে যে সমস্যাগুলো তিনি পেয়েছিল, সায়েন্টিফিক অবস্থাটা, সেখানকার মেন্টাল অবস্থাগুলো, এই সব বিষয়গুলো কথা বলেছে। এবং পরের পয়েন্টে আছে ম্যাথমেটিক্যাল অ্যান্ড মিউজিক্যাল নলেজ। সেখানকার মানুষগুলো অল্প স্বল্প গণিত নিয়ে চিন্তা ভাবনা করতো, গান নিয়ে তারা হচ্ছে নানান রকম এক্সপেরিমেন্ট করতো, জিওমেট্রিক্যালভাবে তারা ড্র করতো, তারপর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে তারা নানানভাবে বাজানোর চেষ্টা করতো। এই জিনিসগুলো মূলত এখানে আলোচনায় আসবে। তারপর হচ্ছে রয়্যাল সোসাইটিকে নিয়ে মূলত তিনি স্যাটায়ার করেছে। রয়্যাল সোসাইটিটা জিনিসটা কি? সুইফট টার্নস হিজ অ্যাটেনশন টু দ্য গ্র্যান্ড একাডেমি অফ লাগাডো, হুইচ ইজ আ স্যাটায়ার অন দ্য রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড। রয়্যাল সোসাইটি কি? এর আগের ক্লাসে বলেছিলাম, রাজকীয় আর কি। রাজকীয় হাই সোসাইটিকে বোঝাইছে। রয়্যাল সোসাইটি হচ্ছে ইংল্যান্ডের একটা প্রাচীন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, যার পূর্ণ নাম হচ্ছে দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন ফর ইমপ্রুভিং ন্যাচারাল নলেজ, অর্থাৎ প্রাকৃতিক জ্ঞান উন্নয়নের জন্য লন্ডনের রয়্যাল সোসাইটি। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1660 সালে। কোথায়? লন্ডনে। এটা ছিল বিশ্বের প্রথম প্রাতিষ্ঠানিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রগুলোর একটা। জোনাথন সুইফট এই রয়্যাল সোসাইটি এবং তাদের কিছু অদ্ভুত ও অপ্রয়োজনীয় গবেষণার সমালোচনা করেছেন। গালিভার ট্রাভেলসের যে তৃতীয় ভ্রমণটা ছিল, লাপুটা, বালনিবার্বি, ল্যাংন্যাং, গ্লুবড্রুপ দ্বীপ এন্ড জাপান, এই অংশের মধ্যে তিনি এই মূলত হচ্ছে আলোচনাটা করে। তো সূর্যের আলো থেকে খাবার তৈরি করার চেষ্টা করতো তারা সেখানে। মানুষের ময়লা বজ্র দিয়ে তারা পুনরায় খাবার তৈরি করতে চাইতো। বাড়িঘর নিচ থেকে না বানিয়ে উপর থেকে বানাতে চাইতো। এইসব উদ্ভট গবেষণার মাধ্যমে জোনাথন সুইফট রয়্যাল সোসাইটির বিজ্ঞানীদের বাস্তবতা বিচ্ছিন্ন হাস্যকর গবেষণা নিয়ে ব্যঙ্গ করেছে। বুঝেছেন? জি ভাইয়া। কি বলছেন? ইংল্যান্ডের প্রতিষ্ঠান কি জানি একটা বুঝি না। কি বলছি বলেন তো? মনে পড়লে আবার বলবে না। না আপনারা বলেন যে কি বলছি। রয়্যাল সোসাইটি হচ্ছে পৃথিবীর মধ্যে যে বিজ্ঞান গবেষণাগুলো হয়েছিল এর মধ্যে একটি ইংল্যান্ডে রয়্যাল সোসাইটিকে নিয়ে এখানে স্যাটায়ার করেছে। রয়্যাল সোসাইটি জিনিসটা কি? রয়্যাল সোসাইটি হচ্ছে ইংল্যান্ডের প্রথম মূলত হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ছিল, প্রাচীন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বলা হইতো এটাকে। এটা ছিল বিশ্বের প্রথম প্রাতিষ্ঠানিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ঠিক আছে?
তো জোনাথন সুইফট কেন এটাকে স্যাটায়ার করলো? কারণ জোনাথন সুইফট উপন্যাসে দেখিয়েছে যে লাপুটা বা বাল্লেবার্বির দেশে বিজ্ঞানীরা কি করত, তারা সূর্যের আলো থেকে খাবার তৈরি করার চেষ্টা করত। এটা সম্ভব? তো এই ধরনের মানে এক্সপেরিমেন্টগুলোতে যে সময় নষ্ট হয়, যে টাকা নষ্ট হয়, এই রকম কাজ মূলত রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা সেই সময় করত। এই জন্য সে মূলত কি করত, স্যাটায়ার করেছে। তার আবার এখানে তিনি দেখাইছে যে নোবেলের মধ্যে মানুষের বজ্র বা ময়লা পদার্থ দিয়ে পুনরায় খাবার তৈরি করতে চাইতো। এটা সম্ভব? তারপর বাড়িঘর নিচ থেকে না বানিয়ে উপর থেকে বানাইতে চাইতো। তা আপনি ভিত্তি না করে উপর থেকে বানাবেন কিভাবে? মেঘের মধ্যে ভাসমান থাকবে? তো এইরকম এটাকে তিনি উদাহরণ হিসেবে দিয়েছে যে রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা এরকম কিছু বিচ্ছিন্ন হাস্যকর গবেষণা করে, এই জন্য তিনি এটাকে ব্যঙ্গ করেছেন। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর বলছে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্য গালিভার্স ট্রাভেলস ইজ নিউরোটিক ফ্যান্টাসি? নিউরোটিক ফ্যান্টাসি জিনিসটা কি? মেন্টাল ডিসঅর্ডার। মেন্টাল ডিসঅর্ডার, এটা তো এখানেই মূলত হচ্ছে দেওয়া আছে। এখন মেন্টাল ডিসঅর্ডার জিনিসটা কি? ভাইয়া এমন কিছু মানে কাজ করার যেগুলো মনে করেন আমরা বলতে পারি অসুখের মতো, মানে অদ্ভুত কোনো কিছু করা। এটা থেকে বোঝানো হয় যে একজন ব্যক্তি যখন বাস্তবতা থেকে পালিয়ে নিজ মনের ভিতর এমন এক কল্পনার জগৎ তৈরি করে যা অবচেতন মন থেকে আসে, সে কল্পনার মধ্যে নিজের চাপ, ভয়, এইসব ইচ্ছা পূরণের চেষ্টা করে, তখন সেটাকে নিউরোটিক ফ্যান্টাসি বলা হয়, যেটা মূলত হচ্ছে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক বিকারগ্রস্ত কল্পনার মতো তৈরি হয়। ঠিক আছে? তো এই মূলত প্রশ্নটা তারা বুঝাচ্ছে যে গালিভার্স ট্রাভেলের নিউরোটিক মূলত ফ্যান্টাসি আছে কিনা, আমরা এটার সাথে একমত হই কিনা যে গালিভার্স ট্রাভেলসকে আমরা নিউরোটিক ফ্যান্টাসি বলতে পারি। কারণ এখানে গালিভারকে বলা হয়নি, গালিভার্স ট্রাভেলস এই উপন্যাসটাকে নিউরোটিক ফ্যান্টাসি বলতে পারি কিনা জোনাথন সুইফটের, কারণ জোনাথন সুইফট এটা কল্পনা নির্ভর করে লিখেছে। তাহলে এই রকম লেখা, এইভাবে স্যাটায়ার করা, এটা একটা নিউরোটিক ফ্যান্টাসির মধ্যেই পড়ে, তাই না? এখন ওই জিনিসগুলো আমরা আলোচনা করব। পোর্ট্রেয়াল অফ দ্য ফেন্সিফুল এন্ড মরবিড ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আলোচনা করা হয়েছে, 5-6 ইঞ্চির মানুষ, 60 ফিটের মানুষ, এগুলো কি অস্বস্তিকর কল্পনা না? তারপর বলছে পোর্ট্রেয়াল অফ দ্য ইউজলেস ওয়ার্ক অফ দ্য রয়্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটির যে কাজগুলো ছিল যেগুলো হচ্ছে ইউজলেস, যেটা কোথাও কাজে লাগতো না। তো এই কাজে লাগতো না বলতেছে, তো সেটাকে তো অন্যভাবে মূলত স্যাটায়ার করা যেত, এই গল্পের মাধ্যমে এভাবে স্যাটায়ার করার কোনো অর্থ ছিল না। তারপর পোর্ট্রেয়াল অফ দ্য ইয়াহুস, এখন ঘোড়ার মধ্যে মানুষের বৈশিষ্ট্য পায় আর মানুষের মধ্যে পশুর বৈশিষ্ট্য দেখাইছে, এটা কি নিউরোটিক ফ্যান্টাসি না? এবং এই ইয়াহুসদের মধ্যে আরেকটা জিনিস বলছিল যেটা আমার আগে বলা উচিত ছিল, যেমন এখানে দেওয়া আছে দ্য ফিমেল ইয়াহুস, এখানে ইয়াহুসদের মধ্যে বা এখানকার বাসিন্দাদের যে নারী ক্যারেক্টার, তারা মূলত প্রচুর কামুক প্রকৃতির ছিল, লাস্টফুল ছিল। ঠিক আছে? তারপর বলছি ক্রিটিসিজম অফ হিজ কান্ট্রিম্যানস লাইফ, এখানে মূলত দেশের মানুষদেরকে তিনি ক্রিটিসিজম করেছে। বলতেছে দ্য ম্যাটার ডাজ নট এন্ড হেয়ার, through Gulliver's briefing, Swift gives criticizing account of his countrymen's life. He ridicules lawyers, judge, doctor, minister of state. এখানে নানান রকমের ভদ্র মানুষ বাস করত। তো the lawyer are described by him a person who are trained in their art of provoking white as black and black as white for the payment they receive. এরা ওই যে বলতেছে সাদাকে কালো, কালোকে সাদা করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এভাবে মূলত হচ্ছে টাকা নিত। The doctors are generally incompetent pretenders who hardly ever cure in any disease. The minister of the country have only one passion, that is for wealth, power and titles. ক্ষমতা, সম্পদ, নাম, যশ, খ্যাতি, এইসব নিয়ে চিন্তা করতো। They uses their daughters, wives and sisters to gain position in the court. মানে এরা তাদের ক্ষমতার জন্য, পাওয়ার জন্য তারা তাদের কন্যা সন্তান, ওয়াইফ, সিস্টার কাউকে বাদ দিত না।
ঠিক আছে? ক্রিটিসিজম জি অফ ভাইয়া। হিউম্যান রেস। তো এখানে মূলত এই যে বলা হচ্ছে দ্য টু গ্রুপস ইন লিলিপুট ডিবেটিং ওভার ব্রেকিং অফ দ্য এগ ফ্রম আইদার সাইড রিপ্রেজেন্ট দ্য রিলিজিয়াস সেক্টস অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের রিলিজিয়াস পার্টটাকে বোঝাচ্ছে। দ্য আইরনিক পোর্ট্রিয়াল অফ দ্য ফিল্ম নেম সিম্বলাইজ আ পার্লামেন্টারি স্কিল অফ স্যার ওয়ালপোল, এবং পলিটিক্যাল সাইডটাকে বোঝাচ্ছে। ওই যে বারবার আমরা দেখি যে ক্যাথলিক আর হচ্ছে প্রোটেস্ট্যান্টদের মধ্যে সমস্যা। The annoyance of the Empress of Lilliput with Gulliver for having extinguished a fire in her palace by urinating on it was intended by Swift to be a satirical representation of the resentment of Queen Anne against him. তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা বুঝাইছে, এইরকম দ্বন্দ্বগুলোর জন্য মানুষ কি করে, তাদের থেকে দূরে সরে যায়, তাদেরকে পছন্দ করে না। তো ঠিক এই জিনিসটার সাথে তুলনা করছে ওই যে গালিভার, যে মূলত হচ্ছে লিলিপুটিয়ানসদের রানীর মানে প্রাসাদের মধ্যে প্রসাব করে দিয়েছিল সেই ঘটনাটাকে। এবং ফাইনালি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইভালুয়েট গালিভারস ট্রাভেলস এজ আ পলিটিক্যাল স্যাটায়ার। এটাকে আমরা কেন পলিটিক্যাল স্যাটায়ার বলবো সেটা আমাদের লিখতে হবে। ফার্স্ট ভয়েজে কি কি আমরা রাজনৈতিক জিনিসপত্র দেখি, পলিটিক্যাল বিষয় দেখি, সেকেন্ড ভয়েজে কি দেখি, থার্ড ভয়েজে কি দেখি, ফোর্থ ভয়েজে কি দেখি। এবং আরেকটা প্রশ্ন আছে, মেবি এটাই শেষ। এখানে সব প্রশ্নগুলো আছে, শর্ট সাজেশনটা দেখে নেবেন। ল্যামুয়েল গালিভার্স লাইফ ইন জনাথন সুইফট। এখানে বলা হচ্ছে ডিসক্রাইব দ্য আপস অ্যান্ড ডাউনস অফ ল্যামুয়েল গালিভার্স লাইফ অ্যাজ প্রেজেন্টেড বাই জনাথন সুইফট ইন গালিভার্স ট্রাভেলস। গালিভার ট্রাভেলসে জনাথন সুইফট গালিভারের জীবনের আপস অ্যান্ড ডাউন, উত্থান পতনটা আলোচনা করতে বলছে। ওকে, এখন আশা করি একটু পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আগামীকালকে আপনাদের কোন টপিকের ক্লাস আছে, কোন সাবজেক্টের? জাপান ভাইয়ের ক্লাস নন ফিকশনাল প্রোজ। নন ফিকশনাল প্রোজ শুরু হচ্ছে, রিভিশন। জি ভাইয়া। আজকে হচ্ছে 11 তারিখ, অল্প কিছুদিন সময় বাকি আছে, পড়তে থাকেন, প্রচুর পড়াশোনা করেন, ঠিক আছে? ভাইয়া মিসানথ্রোপিয়াস রিফ্লেকশনের প্যারাটা একটু মানে বলে দেন তো, শাব্দিক অর্থ বুঝতে আসলে কি বোঝাতে চাইছে, মানে ওই ইয়াটা একটু। কোনটার? প্রথম কোশ্চেনটার ভাইয়া বোর্ডের, যে মিসানথ্রোপিয়াস রিফ্লেকশন টপিকটা। হ্যাঁ, কি বলবো, কি প্রশ্নটা কি? ভাই 13 নম্বর প্রশ্নটা লাস্ট কোটেশন, মানে লাস্ট প্যারা যেটাকে বলে। হ্যাঁ, রিফ্লেকশন। এটা সুইফট মিসানথ্রপি অর ডিসলাইক ফর হিউম্যানিটি, মানুষের অপছন্দের জিনিস যেটা, সেটাকে মূলত মিসানথ্রপি বলা হচ্ছে। বা আমরা যেটা ওই যে মনস্তাত্ত্বিক বিষয় বলতেছি, যে এমন ভাবে মূলত হচ্ছে কল্পনা করা হয়েছে যে জিনিসটাকে আমাদের মানে এইভাবে কেউ কল্পনা করতে পারবে না, বা আমাদের পছন্দ হবে না। ইন্টারেস্টিং মনে হইতে পারে, কিন্তু দিন শেষে এটা ঠিক না। মানুষের এরকম 5 ইঞ্চি 6 ইঞ্চি আছে কিনা আমরা জানি না, থাকতেও পারে, না থাকাটাও স্বাভাবিক। 60 ফিটের মানুষ আছে কিনা এটাও আমরা জানি না, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে ক্যান বি সিন অ্যাজ রেসপন্স টু দ্য প্রবলেমস হি সো ইন সোসাইটি। তো এই আমাদের সমাজের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো এইভাবে দেখানো তার মূলত অ্যাজ এ রেসপন্স টু দ্য প্রবলেমস হি সো ইন সোসাইটি, তিনি এইভাবে মেন্টাল ডিসঅর্ডার বা মিসানথ্রপির মাধ্যমে দেখাইছে। রেদার দ্যান কমপ্লিটলি রিজেক্টিং হিউম্যানিটি, মূলত বরং তিনি সম্পূর্ণভাবেই এই হিউম্যানিটি বা মানবতা জিনিসটাকে তিনি একেবারে কি করছে, রিজেক্ট করে দিছে। হিজ ক্রিটিক্স কাম ফ্রম আ ডিপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হাউ পিপল বিহেভ অ্যান্ড হাউ ইনস্টিটিউশন ফাংশন। কোনো প্রোগ্রাম, মানুষের আচার ব্যবহার, এইসব জিনিস তিনি বারবার দেখে দেখে তিনি এই ক্রিটিসাইজটা করেছেন। দিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট pushes him to engage with the issue he criticized, showing his commitment to improving society. তিনি এই জিনিসটা করেছেন, মিসানথ্রপির রিফ্লেকশনটা তিনি চিন্তা করেছেন যে এই মিসানথ্রপি এইভাবে ব্যবহার করার কারণে হয়তো এখানকার মানুষের যদি কিছুটা বা সোসাইটির কিছুটা ইমপ্রুভ হয়। এই ছোট ছোট ইস্যুগুলোকে তিনি নানাভাবে এখানে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছে, স্যাটায়ার করার চেষ্টা করেছে, যাতে মানুষ এগুলো থেকে শিখে বুঝতে পারে যে তাদের সমস্যাগুলো কোথায়, এবং সোসাইটিটার ইমপ্রুভ করতে পারে, সামনের দিনে ভালো পর্যায়ে যেতে পারে, যে সমস্যাগুলো আছে এগুলো থেকে সরে আসতে পারে। এখন সেই সময় রয়্যাল সোসাইটিকে নিয়ে কথা বলার তো সাহস কারো ছিল না,
তিনি এই জন্য অন্যভাবে এটাকে ব্যঙ্গ করেছেন। ঠিক আছে, জি ভাইয়া। প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক এদেরকে নিয়ে কথা বলার মতো কেউ ছিল না, পলিটিক্যাল যে হুইগস পার্টি টরিস পার্টি এদেরকে নিয়ে কথা বলার মতো কেউ ছিল না আলাদাভাবে, তারা যেটা চাইতো সেটাই হইতো। আমাদের দেশের অবস্থাটা এরকম হয় না, এই জন্য আমাদের দেশের লেখাগুলোর মধ্যে দেখবেন যে এই জিনিসগুলো এখন দেখতে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু লেখা দেখবেন আজকে থেকে 10 বছর 15 বছর পরে দেখবেন যে আসলে এরকম লেখা হয়েছিল, যেটা এই সময় প্রকাশ পায়নি ভয়ে, পরবর্তীতে প্রকাশ ঘটবে। ভাইয়া ব্রিফ গুলো একটু দাগিয়ে দিবেন, অনেকগুলো brief। কোয়েশ্চেনে হিউম্যানিস্ট ওইখানে বুঝাচ্ছে স্যাটারিস্ট, 13 নাম্বার কোয়েশ্চেনটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? একটু ক্লিয়ার করে বলেন, আমি বুঝি নাই, আর ধীরে ধীরে বলেন, ক্লিয়ার করে বলেন। 13 নাম্বার কোয়েশ্চেনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা বুঝতে পারি না, এমনি মিসআন্ডারস্ট্যান্ড দিয়ে কি বলছেন সেটা বুঝছি। তো এখন বলতেছে যে সুইফট ওয়াজ আ গ্রেট স্যাটারিস্ট হিউম্যানিস্ট, তিনি যে এই যে মানবতার বিষয়গুলোকে যে স্যাটায়ার করলো এটার জন্য তাকে আমরা গ্রেট বলতেছি, এটা একটা কোটেশন। এই কোটেশনটাকে কি করতে বলছে? কি করতে বলছে? সাবস্টেইন। সাবস্টেইন ব্যাখ্যা করতে বলছে ভাইয়া। সাবস্টেইনেট। কারণ সাবস্টেইনেট অর্থ কি? কইতে পারি না। তাহলে পরীক্ষা দিবেন কেমনে? আচ্ছা। সাবস্টেইনের অর্থ হচ্ছে প্রতিপাদন করা বা প্রমাণ করা, প্রুফ করা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। অন্তত পরীক্ষাটা আসলে বুঝবেন যে এখানে যেহেতু একটা কোটেশন আছে এটাকে আমাদের ব্যাখ্যা করতে বলছে, বা এই কথাটা ঠিক কিনা সেটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাই? ভাইয়া ব্রিফ গুলো একটু দাগিয়ে দিবেন। ব্রিফগুলা জি ভাই, অনেকগুলো brief, একটু repeat করে পড়লে অনেক সময় লাগবে। ওকে, দাঁড়ায় নেন, এগুলো পাগল কথা কিছুই না। বের করেন, ফিকশনটা বের করেন। Thank you ভাইয়া। সেট সাজেশনের পৃষ্ঠা নাম্বার 191, দ্রুত করেন। জি ভাইয়া বের করছি। জি ভাইয়া করছি। 191 পৃষ্ঠার আপনারা দেখাবেন হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 6, 7, তারপর ক্যারেক্টার গুলো পড়ে নেবেন। হ্যাঁ, জি ভাইয়া। আমি ক্যারেক্টার গুলো দেখাই দিলাম না। 22 নাম্বার, 21, 22, তারপরে ভাব। 21, 22, তারপর হচ্ছে 24, এরপরে হচ্ছে 30, 32, 34, 35, 39, 40, সাতচল্লিশ, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 63,
ছেষট্টি, ভাইয়া। 67, 68, 71, 73, ভাইয়া 63 কতর পর? 63 পর ভাবতে পরে শুনতে পারি নাই ভাইয়া। 63 পরে 66, 67, 68, তারপর 71, 73, 73, 74 একসাথে পড়ে নেবেন। এখানে ইল মানে কি একটু যদি বলতেন। এটা জেপি ভাইয়া প্রশ্ন করবেন। ক্লাস নিছে না? আচ্ছা ভাইয়া। ক্লাস নেই নাই? জি ভাইয়া। তাহলে এখানে যেটা আছে তার নাম ইল হচ্ছে ইলেকট্রিক ইল। এখন ইলেকট্রিক ইল ওই যে ইল মাছ যেটা, এটা মনে হয়, আমি সঠিক জানি না। হ্যাঁ দাদা এটা হচ্ছে ইল মাছ হচ্ছে। ইলেকট্রিক ইল বলতে ওই মাছটাকে বোঝায়। হ্যাঁ, তারপরের প্রশ্নটাতে যেটা আমি দেখলাম যে দা নাম ইল সিম্বলাইজ ওরোনোকোস ডিজায়ার ফর পাওয়ার, ক্ষমতার প্রতি যে তার আকাঙ্ক্ষা, সেটাকে বুঝাইছে। ইলেকট্রিক ইলের যে ক্ষমতা, সেরকম ক্ষমতা সেও চায়। ওকে, যদি ক্লাসগুলো রিভিশন ক্লাসগুলো কেউ ঠিক মতো করেন, এই ক্লাসগুলো করলেও ব্রিফগুলো ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া। তারপর হচ্ছে 86, 89, 90, 93, ভাইয়া 92 না 93? 93, 94, 96, 97, 101, বহুত প্রশ্ন দেওয়া এখানে। 105, কেমনে আমরা এতগুলো প্রশ্ন করি? 105, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 16, 17, 18, 19। কেমনে এত প্রশ্ন পড়ি? আপনার তো কতদিন ধরে থার্ড ইয়ারে রাখছে, এখন যদি আপনি এতদিনে না পড়ে এখন পড়তে চান তাহলে তো কষ্ট হবেই। সেটাও ঠিক। ভাইয়া পড়লেও ভুলে যায়, এই জন্য আগে পড়ে নাই, পরীক্ষার আগের জন্য। আপনার নাম কি? বললে ভুলে যান, বলেন নাম কি? নাম বলেন। সাকিবা জলিল। আপনার নাম কখনো ভুলছেন? কামামাদা সবাই ভুলে যায় পড়লে। আপনার নাম কখনো ভুলছেন? বলেন। বলে না। ভাইয়া এতগুলা পড়া একটার সাথে আরেকটা গোলমাল করে দিয়েছি। আপনি আগে বলেন আপনার নামটা কি ভুলে গেছেন? ভাইয়া আমার নাম তো ভুলেন নাই। কেন ভুলেন নাই? অসংখ্যবার আপনি অনেকের কাছ থেকে আপনার নামটা শুনেছেন, অসংখ্য মানুষ আপনাকে এই নামে ডেকেছে। তা আপনি যদি অসংখ্যবার এই প্রশ্নের উত্তরগুলো পড়েন, ভালো মতো বুঝে বুঝে পড়েন, তাহলে কখনো ভুলবেন না। ঠিক আছে? পড়তে হবে, জি ভাইয়া, লিখতে দোষ হবে। আমাদের, আমরা ভালো করে পড়ি না, সময় দেই না। পড়তে হবে, লিখতে হবে, তাহলেই হবে। এখন সামনে পরীক্ষা, এখন আপনাদেরকে খুঁজে পাওয়া যায়। যখন ক্লাসগুলো রেগুলার হইতো, হোমওয়ার্ক করতে বলতাম, হাতে পায়ে ধরা বাদ দিয়ে যা কিছু করার দরকার সব কিছুই বলছি, রিমুভ করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, তারপরও কেউ ঠিকমতো হোমওয়ার্ক করেন নাই। করছেন? না ভাইয়া, যার জন্য পরীক্ষার আগে মাথা নষ্ট। তো এখন আপনাদের রেজাল্ট ভালো না হলে কি আমার হবে? যত পড়বেন তত ভুলবেন, যত পড়বেন না তত ভুলবেন না। তা আপনারা পড়েন নাই, ভুলবেন না, আপনাদেরটাই তো ভালো। যারা পড়ছে তারা ভুলে যাবে, তাদের ক্ষতি, কোনো লাভে হয়নি, সময় লস হয়েছে তাদের, তাই না? এবার আসেন রবিনসন ক্রুসো। ভাইয়া যেগুলো 99 আর 95 সেগুলো তো পড়বোই, তা বাদে 100%, 90% যেগুলো দাও ওইগুলো দেখাই দিলেই হইবে। ব্যাপারটা হচ্ছে কি, ওই পার্সেন্টেজ তো তারা এই বছর দিছে, এর আগে কিন্তু পার্সেন্টেজ ছিল না। আমি পার্সেন্টেজ দেখে কখনোই প্রশ্ন দাগাই দেই না, এবারও দেই নাই। আমি যে প্রশ্নগুলো দাগাই দিছি, যেই প্যাটার্নে প্রশ্ন পরীক্ষায় আসে, ওই প্যাটার্নের প্রশ্নগুলো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগাই দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? জি ভাইয়া, ওইগুলো থেকে আসবে কিনা এটা তো আমরা শিওর জানি না, নতুন করছি।
তারা তাদের মতো করে 90%, 95%, 99% দিয়ে রাখছে। এমনও হইতে পারে যদি এখন স্যারেরাও এখান থেকেই প্রশ্ন করে, বলছে 99% দিছে, যেহেতু আচ্ছা দেই, এটা পরীক্ষা দেই। আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তারা 90% দিয়ে রাখে, তখন আবার রেগে বলতে পারে, হ্যাঁ এত গুরুত্বপূর্ণ প্রশ্নটা আবার 90% দিয়ে রাখছে, দেখি এটাই দিয়ে রাখবো। দিতেই পারে। স্যার অনেক স্যাররা করে তো সেট সাজেশন দেখেই প্রশ্ন করে। এটা করে কেন জানেন? যাতে আপনারা অন্তত পাস করতে পারেন। এই জন্য প্রিভিয়াস ইয়ার থেকে কমন কিছু প্রশ্ন দিয়ে রাখে, যাতে অন্তত ফেল না করেন। তারপরও দিন শেষে সবাই ফেল করে কেন? বানান ভুল করে। পরীক্ষার রুমে যে নিজের নামের বানান ভুলে যায় জানেন? পরীক্ষার রুমে গিয়ে পরীক্ষার অ্যান্সার করার সময় নিজের নামের বানান লিখতে পারে না, এরকমও আছে অনেকে। এখন যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, দিস THESE THIS, কখন দিস THESE হবে, কখন THIS হবে, এই বেসিক জিনিসটা অনেকেই জানে না। তো এত সুন্দর বেসিক গ্রামারটা যদি না জানে, ইজি বিষয়গুলো মাথায় আসে না। পরীক্ষার রুমে গিয়ে এই বিষয়গুলো গোলমাল লাগে ফেলে। হ্যাঁ এটা কি পড়ে আসলাম, এখানে কি আই ছিল নাকি ই ছিল, ও এটা তো রিটেন টাইমটা তো 1793 পড়ে আসছি। শুনেন পরীক্ষার রুমে যে কি হয়, রিটেন টাইমটা তো 1793 না, হ্যাঁ 93 হবে, লিখে দিয়ে আসলেন, আসে দেখলেন যে ও এটা তো পড়ে গেছিলাম 94, যে কেন মনে হলো পরীক্ষার রুমে। এগুলো হচ্ছে পড়াশোনার ঘাটতির জন্য। স্পেলিং মিস্টেক হয়, বানান মিস্টেক হয়। গত ক্লাসে আমি একটা স্যারের পোস্ট আপনাদের দেখাইছিলাম, সেইখানে প্রত্যেকটা বিষয় ফুটিয়ে তোলা হয়েছিল এই কথাগুলো। স্যার এত সুন্দর করে লিখেছে যে আপনাদের না দেখায় আমি পারিনি। ঠিক আছে। রবিনসন ক্রুশো, সেদিন যেন কে উচ্চারণ করতেছে রবিনসন ক্রুশোই। গুড না, হইতে পারে বানান ভুল হইতে পারে, উচ্চারণ আমারই অনেক উচ্চারণ ভুল হয়, স্বাভাবিক। লিখতে যাতে প্রবলেম না হয় ওভাবে উচ্চারণ করলে আরো ভালো হয়। হ্যাঁ আমি এরকম করি তো। 4th ইয়ারে আমার অন্যরকম ভাবেই করি। আমি বলি এই যে 4th ইয়ারে হচ্ছে একটা রাইটারকে পাবেন, বা অনেকে আপনারা লিটারেচারে পড়েছেন, শার্লট ব্রন্টি। ওই যে 3জন ব্রন্টি আছে না, ব্রন্টি ফ্যামিলির 3 বোন। তো এখন শার্লট ব্রন্টি বানানটা কিন্তু এরকম, তো আমি এটা মনে রাখতাম চার্লোটি, CHARLOTTE, চার্লোটি। এটা নাকি উচ্চারণ হচ্ছে শার্লট। বলেন। শার্লট ব্রন্টি বলতাম। তো এখন আমি এই জন্য চিন্তা করতেছি শার্লট ব্রন্টি, তো এটা তো এইভাবে আমার বানান মনে থাকবে না, এত বানানের মধ্যে এত পড়ার মধ্যে তো থাকবে না, যেটা তো দরকার। এই জন্য তখন বানান মনে রাখার মতো করে আমি করে নিছি। ঠিক আছে, এরকম মাঝে মাঝে করে নিতে হয় নিজের মতো করে। কিন্তু এখন আপনাকে কোনো টিচার জিজ্ঞেস করলো, তখন যদি আপনি ওই শার্লট ব্রন্টি না বলে চার্লোটি ব্রন্টি বলেন, তাহলে কিন্তু হবে না। জি ভাইয়া। এবার আসেন রবিনসন ক্রুশো। এখান থেকে আমাদের পড়তে হবে 9 নাম্বার, 7 নাম্বার, 7, 9, 12, 13, 15, 17, 20, 21। হ্যালো, হ্যাঁ এটা কি সেট সাজেশন এই যে ইয়ারটা নাকি ভাইয়া? ভাইয়া দেখুন ঘুমাইছিলেন সেট সাজেশন সাজেশন 203 পৃষ্ঠা পাইছেন? ইমামউদ্দিন ভাই। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া 20-21। হ্যাঁ 20, 21। এরপরে হচ্ছে আপনারা দাগাবেন হচ্ছে 25, এরপরে এইদিকে আসেন 31, 32, 34, 35,
36, 41, 45, 45, 46 মিলাই পড়বেন। 45, 46, 47 একভাবে মানে ভালোভাবে মিলাই পড়বেন, তাহলে দেখবেন যে যেটাই আসুক উত্তর লিখতে পারবেন। 50, পরে কত বলছেন? কিসের পরে? 47, 50। 45, 46, 47 একটা প্রশ্নই ধরে রাখেন। যদি একটু ভালো মতো পড়েন তাহলে তিনটারে উত্তর পাবেন। তারপরে হচ্ছে 51, 50 নাম্বার বলছেন? জি। 53, এখানে একটা বিষয় খেয়াল করেন, 54, 55, 56 জাস্ট একটা করে ওয়ার্ডের পরিবর্তন। একটা আছে অ্যাসিওর, একটা আছে অ্যাডভাইস, একটা আছে রিমাইন্ড, তাই না? যদি এই টপিক থেকে ব্রিফ প্রশ্ন দেয় যে কোনো একটা দিতে পারে, তিনটাই আসবে না। ঠিক আছে? এরপরে হচ্ছে 60, 61, 63, 64, 65, 66, 69, 70, 71, 72, 73 সবগুলা এগুলা, 74, 75, 76, 78, 79, 80, 81, 82, 83, 84 শেষ। সালের প্রশ্ন মিস দেওয়ার কোনো ইয়া করা যাবে না, মিস দেওয়া যাবে না। ওকে, আচ্ছা আমরা টম জন্সটা একটু শেষ থেকে দেখাই। 216 পৃষ্ঠায় আসেন। 75, 74, 73, এই পাশে হচ্ছে 72 প্রিকার্সর নোবেল, তারপর হচ্ছে 71, 70, 69, এদিকে হচ্ছে 66, তারপর 65, 63, 62, 61, 60, 59, 52, 45, 46, 40, ভাইয়া 45-এর পর কি 40 বলছেন? 45, 46, 40, তারপর হচ্ছে 36, 29, 27, 26, 25, 24, ভাইয়া 211 পৃষ্ঠার গুলো আরেকবার বলেন। 24, 25, 26, 27, 29, 210 পৃষ্ঠায় আসেন। 12, তারপর হচ্ছে 15, 14, 12, 14, 15, 18,
20। প্রথম পৃষ্ঠায় হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5, 6, 7, 8, এগুলো খুব ছোট ছোট, এই কয়েকটাই। এবার আসেন গালিভার্স ট্রাভেলস। ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল, করব ওটা আপনি করেছেন না? বলেন কয় নাম্বার? ভাই 74 নাম্বার, নাম্বার কয় নাম্বার? 74 নাম্বার। 216 পৃষ্ঠা। হ্যাঁ 74। কি ওয়ান থেকে ওই ওয়ান ডে সরি ওয়ান দা ওয়ে টু কনভেটারি টম এন্ড পার্টি ইজ লস্ট দা ওয়ে, তো দিলে হবে না, বলছে হোয়াট হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে কি? ঘটা। কি ঘটেছিল? টু টম এন্ড প্যাট্রিস অন দ্য ওয়ে টু কনভেন্ট্রি। কনভেন্ট্রিতে কি ঘটেছিল? শুধু আপনি যদি এখানে লিখেন অন দ্য ওয়ে কনভেন্ট্রি টম এন্ড প্যাট্রিস লস্ট দ্য ওয়ে, এইটুকু লিখলে আপনি কি উত্তরটা লিখলেন? এটা তো প্রশ্নের মধ্যে আছে পুরাটাই। মানে তারা পথ ভূমি করেছিল। শুধু লস্ট লস্ট লিখলে কি হলো? কি ঘটেছিল? কেন পথটা ভুললো? কেন পথটা ভুললো? মেইনলি কেন? লিখলে হইবে না? দেরি ছিল। এইখানে উত্তরটা লেখা উচিত এই যে আপনার মেরিজ শ্রীমণি পর্যন্ত মিনিমাম। ঠিক আছে? ভাইয়া কনভেন্সি বলতে কি বোঝাচ্ছে? কনভেন্সি কনভেন্ট্রি। আপনি যদি কনভেন্ট ট্রাই বলতেন তাও তো ভালো লাগতো, যে না আপনি বলছেন। কনভেন্ট্রি কি বলেন তো? ক্লাস তো করছেন। কভেন্ট্রি তো একটা জায়গা না? হ্যাঁ, কে যেন করছে কনভেন্ট্রি। ভাইয়া আর সেটার করেন না। কভেন্ট্রি এটা একটা হচ্ছে শহর, একটা জায়গা, ইংল্যান্ডের একটা শহরের নাম। এখানে মূলত মানুষজন বাস করে, এখানে রাস্তাঘাট আছে, ঠিক আছে, বড় হাতের সি আছে, ঠিক আছে, এটা দিয়েও বোঝা যায়। ওকে, আর কিছু? না ভাই। এবার আসেন গালিভার্স ট্রাভেল। সাথী আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নাকি পড়াশোনা করেন না? অনেকদিন পর আপনার ক্লাস করতেছি। আপনাকে তো আমি দেখিই না। ঈদ কেবল কাটলো। ঈদ খাইতে খাইতে তোমার ক্লাসগুলো মিস দিয়ে ফেলাইছিলাম। পড়াশোনা করেন, দেখলে রেজাল্ট খারাপ হয়েছে না, এবার খবর আছে শেষ, আর কিছু কইবে আচ্ছা না। দাদা। 3 নাম্বার গালিভার্স ট্রাভেল পড়েন, ভালো করে পড়েন। রেজাল্ট গুলো ভালো হইলে না আপনাদের থেকে আমরা বেশি খুশি, ভালো লাগা কাজ করে। যখন আপনারা সবার রেজাল্ট গুলো বলেন যে ভাই আমার রেজাল্ট এরকম হয়েছে, ফার্স্ট ক্লাস আসছে, আপনাদের রেজাল্ট গুলো খারাপ হলে তখন খারাপ লাগে, স্বাভাবিক। কিন্তু এত খারাপ লাগার মাঝে যখন ভালো রেজাল্ট গুলো কারো শুনি, তখন আসলেই মনটা ভরে যায়। এই জিনিসগুলো আমরা যখন নিজেরাও পড়তাম বুঝতাম না, এই কি আর করবে আমাদের রেজাল্ট দিয়ে, কিন্তু আসলে বললে অনেক ভালো লাগে ব্যাপারটা। আচ্ছা, একটা ভালো কথা বলি, আমরা শেষ থেকেই লাগাই, কারণ হচ্ছে যে আমাদের আগে বোঝা উচিত বা আপনাদের বোঝা উচিত কোন ধরনের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে এসেছিল, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে কোন প্রশ্নগুলো পড়া উচিত। দেখেন 74 নম্বরটা, হোয়াট ডিড গ্লুব ডাব ড্রিপ সিগনিফাই। তারপর হচ্ছে 73, হু ওয়ার দ্য বিগ ইন্ডিয়ানস অ্যান্ড লিটল ইন্ডিয়ানস ইন লিলিপুট। 72, হাউ ডিড গালিভার কাম টু কান্ট্রি অন দ্য লিলিপুটিয়ান্স। 71, হাউ ওয়াজ গালিভার rescued from the
bowl of cream. 70. How was Gulliver taken to the capital city from the seashore? এরপর আছে 69. Where was Lagado situated? এটা একটা ভাসমান আইল্যান্ড। তারপর হচ্ছে what are the two races mentioned in the part 4 of Gulliver's Travels? তবে এই জিনিসটা আমি তখন থেকে বলতে Yeah, যাচ্ছিলাম, বলতে এখানে কি বলতে আমি বলি এখানে দুইটা বিষয় বলতে আমি তখন এই জিনিসটা বলতে যাচ্ছিলাম, ইয়াহুস আসলে ওই হুইনিমসেরই আরেকটা, যেমন পাশেই একটা হচ্ছে দ্বীপ, এই পুরোটাই হচ্ছে হুইনিমস, কিন্তু তিনি ভ্রমণ করেছিল ওখানে দুইটা দ্বীপই, এই জন্য ইয়াহুস একটা আর হুইনিমস একটা। তো এই প্রশ্নটার উত্তরটা এরকমই হবে, হোয়াট আর দ্য টু রেসেস মেনশন ইন পার্ট 4? পার্ট 4-এ তিনি দুইটা জায়গাতেই গিয়েছিল, ইয়াহুস একটা, ইয়াহুসের একটা মূলত হচ্ছে মানুষদেরকে বলা হতো ইয়াহুস বলা হচ্ছিল, সেখানে তারা বসবাস করতেছিল, আর এইদিকে হচ্ছে ঘোড়া পশু পাখি হুইনিমস পুরো জায়গাটাতেই ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে 67, হু আর দ্য সিক্রেট এনিমিস অফ গালিভার ইন লিলিপুট? সিক্রেট এনিমিটা কে তাহলে? কে রোবট সেজেছিল? স্কাইরেশ বুলগুলাম। এই যে 66 নাম্বারটা দেখেন, 12-তে আসছে, 19-এ আসছে, 22-এ আসছে। তো 65 নাম্বার দেখেন, হাউ ডিড গালিভার ফাইন্ড হিমসেলফ ইন লিলিপুটস আফটার আ সাউন্ড স্লিপ? তারপর হচ্ছে 64, হোয়াই ডিড গালিভার বাই টু ইয়ং ইয়াহুস? সেখান থেকে দুইজনকে সে মূলত কিনেছিল কেন? ইনিশিয়ালি হি কুড নট এন্ডিওর দ্য ভেরি প্রেজেন্স অফ হিজ ওয়াইফ and children, and even their small was intolerable to him. Finally he bought two young horses from he treated very kindly and regarded as his true companions. অর্থাৎ তার যে হচ্ছে এই যে ওয়াইফ ছিল, তার সন্তানরা ছিল, এরা মূলত তাদেরকে সে টলারেট করতে পারতেছিল না, টলারেবল ছিল না, এজন্য সে মূলত দুইটা হর্স কিনে ইয়াহুস থেকে, ইয়ং ইয়াহুস কিনে সেখান থেকে, যাদেরকে সে মূলত অনেক দয়ালু এবং রিগার্ডেড মনে করেছিল, তার সঙ্গী সাথী করে রেখেছিল সব সময়। এরপর হচ্ছে 62 নাম্বার, হুইচ পলিটিক্যাল পার্টি অফ ইংল্যান্ড হ্যাজ স্যাটারাইজড ইন বুক 1? কোন পার্টিগুলোকে স্যাটায়ার করছে? হুইক পার্টি এন্ড টরি পার্টি, টরিস এন্ড হুইকস। তারপর এই যে হুইস স্কাইরেশ বুলগুলাম। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেট্রোপলিস অফ ব্রবডিংনেং? আচ্ছা এটা দরকার নেই, 60 দরকার নেই, 61 লাগাই নেন। এই যে 59 তো চলে আসছে না? এই যে মেনশন দ্য ফুল টাইটেল অফ দ্য থার্ড পার্ট, এরকম প্রত্যেকটা পার্টের নাম সময়গুলো সহ মনে রাখবেন। এমনও আসতে পারে 4টা পার্টের কথাই লিখতে বললো, আপনি যখন যদি সময়গুলো সহ উল্লেখ করতে পারেন, তাহলে যিনি খাতাটা কাটবেন আপনার উপর একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে। এরপর হচ্ছে 58, হাউ ওয়াজ গালিভার কল্ড বাই দ্য লিলিপুটিয়ানস? কেন লিলিপুটিয়ানস বলছে? দ্য পিপল অফ লিলিপুট ইউজ টু কল্ড গালিভার ম্যান মাউন্টেন অর কুইন বাস ফ্লেস্ট্রাইন। ও কিভাবে মূলত হচ্ছে তাকে ডেকেছিল, দুঃখিত। হাউ ওয়াজ গালিভার কল্ড বাই দ্য লিলিপুটিয়ানস? লিলিপুটিয়ানসরা গালিভারকে কিভাবে, কি নামে ডেকেছিল বা কিভাবে ডেকেছিল? ম্যান মাউন্টেন, পাহাড়ের মানুষ না পর্বতের মানুষ। 57, 56, 55, 54, 53, 52, 51 এ পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমাদের অবশ্যই জানা উচিত এগুলো। 48, হাউ ওয়াজ দ্য নেচার অফ ফিমেল ইয়াহু ইন দ্যাট কান্ট্রি? এখানকার নারীরা কেমন ছিল? লাস্টফুল ছিল, প্রচুর পরিমাণে লাস্ট ছিল, কামুক প্রকৃতির। একচল্লিশ, চৌত্রিশ,
34 বা 33। Why did Gulliver want to leave Laputa আর how did Gulliver leave Laputa? এই দুটোই সেম, মানে কাছাকাছি উত্তরগুলো একবারে পড়ে নিলে দুইটারই উত্তর হয়ে যাবে। Which was called the Flandona Gangnola in Laputa? এটা পড়ে নেন এটা। At the center of the island there was a chamber from where the astronomers used to descend into a large dome, which was therefore called Flandona Gangnola or the astronomers cave. এই যে যেখানে পরীক্ষা নিরীক্ষা করতে ওইটাকে অ্যাস্ট্রোনমার্স ক্যাভ অথবা ফ্লান্ডোনা গ্যাংনোলা বলা হতো সেটাকে। উনত্রিশ। বাইশ। কত বলেন ভাইয়া? 29 29 22 22। তারপর হচ্ছে 19 গ্লেমডালক্লিস or little nurse। 18 Gildrick, which the family took up and later the whole kingdom. In English the meaning of the name was little man। 17 17 18 19 22 এই পৃষ্ঠায়। আর এইদিকে আসেন 12 11 10 9 6 3 তো আগেই দিছি শেষ। নয়ের পরে কোন হচ্ছে? হয় 9 6 6 9। 6 ভাইয়া প্রথম পৃষ্ঠায় কি বলছেন? আর 3 নাম্বারটা। হইছে? ভাইয়া জি ভাই। তারপর হচ্ছে 50 নাম্বার ব্রিফটা আরেকবার যদি বুঝাতে, এখানে টু ইয়াং ইয়াহুস কিন্তু কয় নাম্বার? আবার টু ইয়াং হর্সেস কেন লিখি? 64 নাম্বার। 64। জি Why ভাইয়া, did Gulliver buy two young yahoos? মানে মূলত এখানে ইয়াহুস বলতেছে ইয়াহুস থেকে তিনি দুইটা ইয়ং কি নিয়ে এসেছিল, কি কিনেছিল আর কি। তো এখন মূলত হচ্ছে তার সাথে ইয়াহুসে গিয়ে কাদের সম্পর্ক ভালো ছিল, মানুষদের না ঘোড়াদেরকে? ঘোড়াদের। তো সেখান থেকে দুইটা ঘোড়া কিনে এনেছিল। কেন কিনে এনেছিল? ওয়াই? কারণ তার যে ওয়াইফ ছিল, তার যে পরিবার ছিল, তার যে চিলড্রেন ছিল, এদেরকে সে আসলে টলারেট করতে পারতো না। তারা তার সাথে ভালো ব্যবহার করতো না, কারণ সে ওই যে কাজ ডক্টরি পেশা ছেড়ে দিয়েছে, ইনকাম ছিল না, গরিব, মানে সেই রকম টাকা পয়সা ছিল না, অর্থনৈতিকভাবে সে দুর্বল ছিল। এইসব বিষয়ের জন্য তার সাথে ভালো ব্যবহারও করতো না গালিভারের সাথে। ঠিক আছে? যা 201 পৃষ্ঠার গুলো আমি একটু দাগাইতে পারি না প্রথম দিয়ে। কেউ একটু বলে দেন। জি 117 118 119। হ্যাঁ, তিনটেই তো আছে, 117 118 119। ভাইয়া মূলত হচ্ছে অর্ণক্ষ সবগুলো যদি একটু কেউ মেসেঞ্জার গ্রুপে লিখে দিত, আমি তো আসলে ওইটা দাগাইতে পারি নাই, একটু যদি কেউ লিখে দিত। হ্যাঁ একটু কেউ হচ্ছে প্রয়োজনে সবগুলোই ছবি তুলে পোস্ট করে দিন।
দাঁড়ায় নিয়েন না, একটু পরে গ্রুপেই পোস্ট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ছবি তুলে পোস্ট করে দিয়েন সবগুলো। তাহলে শেষ করি আজকে। ভাইয়া আজকে মোট 3টা সাবজেক্টের ব্রিফ দাগাই দিলেন না? হ্যাঁ, আর বাকিগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে 16 and 17 সেঞ্চুরি, সরি এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, তারপর হচ্ছে পোয়েট্রিটা। এই দুইটা তো হইছে নাকি? জি ভাইয়া। বাকিগুলো দিয়ে দিব। ড্রামা একসাথে দিয়ে দিলাম। আচ্ছা ওই দুইটা কি গ্রুপে দেওয়া হয়েছে? পোস্ট করা আছে, করা আছে। পেজের মধ্যেও দেখবেন পোস্ট করা আছে, গ্রুপের মধ্যেও পোস্ট করা আছে। আপনাদের মেসেঞ্জার গ্রুপের স্টোরেজ, যেটা ফাইল স্টোরেজ আছে সেখানে গেলেও দেখবেন আছে, মিডিয়া স্টোরেজ। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।